আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এসএসসি এফআরসি আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আইসিটি ফার্স্ট ক্লাস, তো খুবই সুন্দর হবে এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করছি। আজকে তোমাদের সাথে আমি মোহাম্মদ রিফাত হোসেন এর পরিচয়টা একটু জেনে নাও ছোট করে, যেহেতু তোমাদের অনেকের সাথেই প্রথম দেখা, প্রথম দিনের জন্য মোলাকাত হচ্ছে। সো আমরা পরিচিত হয়ে নেই, ঠিক আছে? তোমাদের তো আমি দেখতে পাচ্ছি। ওকে, সো আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঠিক আছে, সো আমরা ক্লাসটা শুরু করব। তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে আমি বলে নিতে চাই, খুবই খুবই ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে যে আমাদের এই আইসিটি সাবজেক্টের যেই কারিকুলাম সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। তোমরা কি জানো কিনা? অবশ্যই জানার কথা, কারণ অলরেডি তোমরা জিনিসগুলো পড়ে এসেছো, তাই না? সো তোমরা জানো যে আইসিটির যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটাও চেঞ্জ হয়েছিল, কারিকুলাম এটাও চেঞ্জ হয়েছিল। কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়ে আবার আগের অবস্থায় ফিরে আসছে, কিন্তু কারিকুলাম এটা কিন্তু চেঞ্জ হওয়ার পর যেটা নতুন কারিকুলাম ওইটাই আছে, ঠিক আছে? সো আমি দুইটা জিনিস একটু ক্লিয়ার করে তারপর আমরা আমাদের আজকের ক্লাসের আলোচনায় যাব, ঠিক আছে? যেহেতু আছে ফার্স্ট ক্লাস, সো এই জায়গাটায় আমি একটু টাইম দিতে চাচ্ছি, ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমি শুরুতে একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা বলি, যেটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই কনফিউজড যে আইসিটিতে কি আসবে না আসবে, কারণ তোমরা মাঝখানে শুনেছিলা যে শর্ট কোশ্চেন আসবে, এমসিকিউর সাথে সাথে শর্ট কোশ্চেন আসবে, কিন্তু ওইটা আবার ডিসিশন চেঞ্জ করে তোমাদের জন্য আগের মার্কস ডিস্ট্রিবিউশন আবার বহাল করা হয়েছে, ঠিক আছে? সো আমি এই জিনিসটা তোমাদেরকে একটু ক্লিয়ার করি যে আইসিটির যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা কেমন হবে। আইসিটি মার্কস ডিস্ট্রিবিউশনটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, যে তোমাদের দুইটা সেগমেন্ট থাকবে। একটা হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হবে, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, ঠিক আছে? সো যেটা পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে তোমার এমসিকিউ। এমসিকিউ পরীক্ষা দিতে হবে তোমাকে, জাস্ট ওই যে গোল্লা ভরাট করতে হবে। টোটাল টোটাল হচ্ছে তোমার 25, অর্থাৎ 25টা এমসিকিউ থাকবে, ঠিক আছে? 25টা এমসিকিউর ওপরে হচ্ছে 25 মার্কস। তো এইটা হচ্ছে তোমার আইসিটি টোটাল 50 মার্কসের অর্ধেক। টোটাল আইসিটির যে 50 মার্কস তার অর্ধেক মার্কস হচ্ছে এখানে, এটা তোমাকে পরীক্ষায় বসে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আর আরেকটা আছে প্র্যাকটিক্যাল, ঠিক আছে, যেটা মোস্টলি হচ্ছে আমাদের স্কুল থেকে দেয়। এই প্র্যাকটিক্যালের উপরে আছে হচ্ছে আরো 25 মার্কস। তো এই হচ্ছে সব মিলিয়ে আমাদের 50 মার্কসের আইসিটির মার্কস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? ভিডিও না আসলে রিফ্রেশ করো, ঠিক আছে? একটাই সমাধান, রিফ্রেশ করো, ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে এটা গেল আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এটা নিয়ে আর কারো কোনো সন্দেহ থাকা উচিত না, ঠিক আছে? শর্ট কোশ্চেন ছিল ভাইয়া, শর্ট কোশ্চেন ছিল, ওইটা কিন্তু পরবর্তীতে আবার করে ফেলা হয়েছে, তোমার হচ্ছে ডিসিশন চেঞ্জ করে ফেলা হয়েছে, ঠিক আছে? ডিসিশন কিন্তু আবার চেঞ্জ করে ফেলা হয়েছে। ওকে, আর হ্যাঁ, এমসিকিউ 15টা ছিল ভাইয়া, এমসিকিউ 15টা ছিল। এমসিকিউ তোমার হচ্ছে 15টা ছিল, আর শর্ট কোশ্চেনে 10 মার্ক ছিল, এটাই ডিসিশন ছিল। পরবর্তীতে কিছুদিন আগেই হচ্ছে বিজ্ঞপ্তি দিয়ে এটা আবার চেঞ্জ করে ফেলছে সরকার। ওকে, বুঝছো? তো এই জিনিসটা আমি একটু জানাই দিলাম, এই জন্য শুরুতে ইম্পর্টেন্ট এটা। আর আরেকটা হচ্ছে যে তোমার কি কি আছে সিলেবাস। তো তোমরা জানো হয়তোবা যে তোমাদের সিলেবাসটা কিন্তু হচ্ছে রিঅ্যারেঞ্জড হয়েছে, অর্থাৎ পুনর্বিন্যাস হয়েছে। তো সিলেবাসে অনেক কিছু বাদ গেছে, ঠিক আছে? অনেক কিছু ছোট হয়ে গেছে, কাটছাট হয়েছে। তো দেখো এখানে হচ্ছে আমি তোমাদেরকে পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচিটা তোমাদের এসএসসি পরীক্ষা আছে ওইটা আমি এখানে তোমাদেরকে একটু দেখায় নিচ্ছি। যেমন দেখো, আইসিটির যে টোটাল 6টা চ্যাপ্টার, সেই 6টা চ্যাপ্টারের 6টা চ্যাপ্টারই কিন্তু তোমাদের সিলেবাসে নাই। যেমনটা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের শুরুই হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার থেকে, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার বাদ। সেকেন্ড চ্যাপ্টারেরও আবার কিন্তু সবগুলা টপিক নাই, যেমনটা এখানে দেখতে পারতেছো যে সেকেন্ড চ্যাপ্টারের এই টপিকগুলো শুধুমাত্র আছে, অর্থাৎ কম্পিউটারের রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব, সফটওয়্যার ইনস্টলেশন আনইনস্টলেশন, সফটওয়্যার ডিলিট, আর হচ্ছে ট্রাবল শুটিং। অর্থাৎ আমাদের নতুন যেসব টপিক অ্যাড হয়েছিল, সাইবার ক্রাইম, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের
অ্যাটাকিং এটসেট্রা, এই জিনিসগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নাই, ঠিক আছে। তারপর যদি খেয়াল করো চ্যাপ্টার 3 পুরোটাই বাদ, 1 আর 3, চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 3 পুরোটাই বাদ। চ্যাপ্টার 2 এই যে কিছু কিছু আছে, চ্যাপ্টার 4 পুরোটাই আছে, চ্যাপ্টার 4 পুরোটাই আছে। এরপর চ্যাপ্টার 5 এও বেশ কাটছাট হয়েছে, এটাও অনেক ছোট করে আনা হয়েছে তোমাদের জন্য। খেয়াল করো চ্যাপ্টার 5 এ শুধুমাত্র মাল্টিমিডিয়ার ধারণা আর প্রেজেন্টেশন সফটওয়্যার, এই দুইটা জিনিস নিয়ে যা যা আলোচনা আছে বইয়ে ওইগুলোই তোমাদের সিলেবাসে ইনক্লুডেড, ঠিক আছে। আর এরপরেও যে তোমার ইলাস্ট্রেটর, তারপরে হচ্ছে অ্যাডোবি ফটোশপ, মানে গ্রাফিক্স রিলেটেড যা যা টপিক ছিল ওগুলো কিন্তু বাদ, ওগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নাই, ঠিক আছে, যেটা এখানে দেখতে পারতেছো। আর লাস্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 6, এই চ্যাপ্টারটা পুরোটাই তোমাদের জন্য নতুন, মানে তোমাদের বইয়ে এটা প্রথম অ্যাড করা হয়েছে। এই চ্যাপ্টারটা আগে ছিল না, আগের বইগুলোতে ছিল না। সেটা হচ্ছে এই যে প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান। এখানে হচ্ছে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে পড়াশোনা করি। তো এই চ্যাপ্টারটা কিন্তু পুরোটাই আছে, যদি খেয়াল করো এটা পুরো চ্যাপ্টারটা এখানে আছে। তো এইটা হচ্ছে আমাদের একদম নতুন একটা চ্যাপ্টার। সো এই হচ্ছে আমাদের ইন টোটাল সিলেবাসটা। সো এই জিনিসটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে নিলাম, কারণ এই জিনিসগুলো নিয়ে যদি আমাদের কনফিউশন থাকে তাহলে আমাদের পড়াশোনা কিন্তু হ্যাম্পার্ড হবে, ঠিক আছে, ক্ষতিগ্রস্ত হবে। সো এটা নিয়ে যেন কোনো কনফিউশন তোমাদের না থাকে, এই কারণে এটা একটু ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে। ওকে, তাহলে মার্কস ডিস্ট্রিবিউশন এবং আমাদের সিলেবাস নিয়ে আমরা একটা পরিপূর্ণ ধারণা এখানে পাইলাম। তাহলে চলো এবার হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। তো আজকে হচ্ছে আমাদের আইসিটির ফার্স্ট ক্লাস, আমরা চ্যাপ্টার 2, হ্যাঁ চ্যাপ্টার 2 এটা দিয়ে শুরু করব আজকের ক্লাস। সো ক্লাসের টপিকে যাওয়ার আগে আমরা আরো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখে নিব, সেটা হচ্ছে যে আমাদের বিগত বছরগুলোতে এই চ্যাপ্টার থেকে কি পরিমাণে কোশ্চেন কোন কোন বোর্ডে এসেছে। হ্যাঁ, এই চ্যাপ্টারের গুরুত্বটা আসলে আমরা বোঝার চেষ্টা করব। সো খেয়াল কর, আমি যদি লাস্ট ইয়ার অর্থাৎ তোমাদের আগের বছরের ডাটা তোমাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, যে 2025 সালে আমাদের এই চ্যাপ্টার থেকে কোন বোর্ডে সর্বমোট কতগুলো প্রশ্ন আসছে একটু যদি খেয়াল করো, তুমি এক নজরে তাকাও, দেখবা ওভারঅল সব বোর্ডেই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে এবং প্রশ্নের সংখ্যা 4 থেকে 7-এর মধ্যে, মানে 4, 5, 6, 7 এই রেঞ্জে। সো আগের বছরে যে পরীক্ষাটা হয়েছে সেখানে 25 মার্কের এমসিকিউ ছিল, তার মধ্যে তুমি দেখতে পারতেছো যে এই চ্যাপ্টার থেকে হচ্ছে এই যে 4 থেকে 7 এই রেঞ্জে হচ্ছে এমসিকিউ প্রশ্ন এসেছে। অর্থাৎ আমি তোমাকে একটা শতকরা হিসাব বলি, মোট এমসিকিউ এর তোমার হচ্ছে 20 থেকে 25%, 25টা এমসিকিউর মধ্যে তোমার 5 থেকে 6টা এমসিকিউ কিন্তু এই চ্যাপ্টার থেকেই হয়েছে। এবার যেহেতু তোমার শর্ট সিলেবাস, তোমার সিলেবাস যেহেতু একটু কাটছাট করা হয়েছে, তো এই চ্যাপ্টারের গুরুত্ব কিন্তু আরো বেড়ে যাবে, বুঝতেই পারতেছো। সো কোনোভাবেই এই চ্যাপ্টারে হেলাফেরা করা যাবে না, ঠিক আছে, খুবই গুরুত্ব দিতে হবে এই চ্যাপ্টারটাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা প্রস্তুত, আমরা একটা ভালো ধারণা পেয়ে গেছি চ্যাপ্টার সম্পর্কে এবং আমাদের যা যা প্রাথমিক ধারণা রাখা দরকার সেগুলো আমরা পেয়ে গেছি। এখন আমরা পড়াশোনা শুরু করতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে চলো শুরু করি। তো আমাদের প্রথম যে টপিকটা আছে এটা হচ্ছে কম্পিউটারের রক্ষণাবেক্ষণ, ঠিক আছে, কম্পিউটারের রক্ষণাবেক্ষণ। তো আমরা কম্পিউটার ডিভাইস যখন বাজার থেকে কিনে আনি, এরপর যখন ব্যবহার করা শুরু করি, যদিও একটা কম্পিউটার ডিভাইস লম্বা সময় ধরে তোমাকে সাপোর্ট দেওয়া উচিত, তোমাকে হচ্ছে সার্ভিস দেওয়া উচিত, বাট যেহেতু এটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, একটা মেশিন, সো অনিশ্চয়তা থাকবেই। এটার যদিও তোমাকে ওয়ারেন্টি দিয়ে দিবে, তারপরে ওইটা নষ্ট হয়ে যেতেই পারে। হ্যাঁ, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, এটা অনেক সময় হয়। সো আমাদের ডিভাইসটা যেন হঠাৎ করে নষ্ট না হয়ে যায়, বা আমাদের ডিভাইসের পারফরমেন্স যেন খারাপ না হয়ে যায়, আমাদের ডিভাইসটা যেন স্লো না হয়ে যায়, তারপরে আমাদের ডিভাইসটা যেন অল্পতেই হচ্ছে নষ্ট না হয়ে যায়, এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য আমরা কিছু কাজ করব। আমাদের কম্পিউটার ডিভাইসটা ব্যবহার করার সময় আমরা কিছু বিষয়ে সতর্ক থাকব, কিছু বিষয়ে আমরা মাথায় রেখে কাজ করব, ঠিক আছে। তো এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আমাদের এই আলোচনাটা, কম্পিউটার রক্ষণাবেক্ষণ। সো কিছু কাজ তুমি হচ্ছে কম্পিউটার নষ্ট হওয়ার আগে থেকেই মাথায় রেখে কাজ করবা, আর কিছু জিনিস হচ্ছে তোমার কম্পিউটার নষ্ট হওয়ার পরে তোমাকে এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে। সো প্রথম যেই রক্ষণাবেক্ষণের ধাপটা দেওয়া আছে এখানে, যেটা তুমি দেখতে পারতেছো, এটা হচ্ছে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। অর্থাৎ তোমার কম্পিউটার ডিভাইস সচল আছে, তুমি কম্পিউটার ডিভাইসটাকে চালাচ্ছ, এই অবস্থায় তোমাকে যেই জিনিসগুলো মাথায় রাখতে হবে
সেগুলোই হচ্ছে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের মধ্যে পড়ে, ঠিক আছে। সো এর মধ্যে কি কি কাজ তোমাকে করতে হবে এই প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের আন্ডারে? খেয়াল করো, আমাদের কম্পিউটার চালানোর সময় রেগুলারলি ভাইরাস স্ক্যান করতে হবে, অর্থাৎ আমাদের কম্পিউটারে হচ্ছে কোথাও কোনো ভাইরাস লুকিয়ে আছে কিনা বা কোনো সফটওয়্যারের সাথে ভাইরাস চলে আসছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত স্ক্যান করে দেখতে হবে। কিভাবে স্ক্যান করে দেখবো? অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মাধ্যমে। তোমার কম্পিউটারে একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার রাখবা, যেটা তোমার কম্পিউটারকে সুরক্ষিত রাখবে, ঠিক আছে। ভাইরাস কিন্তু আমাদের কম্পিউটারে উল্টাপাল্টা অনেক কাজ করে ফেলে, তো এইগুলো আমরা চাই না। এরপরে পরবর্তী যে কাজটা তোমাকে করতে হবে রেগুলারলি, সেটা হচ্ছে ডিস্ক ক্লিন করা। ডিস্ক কি? ডিস্ক হচ্ছে তোমার মেইন যেই স্টোরেজ ডিভাইস, মানে তোমার কম্পিউটারে তো অনেকগুলো হার্ডওয়্যার আছে, তার মধ্যে একটা হচ্ছে ডিস্ক, এটাকে আমরা যে হার্ড ডিস্কও বলি। তো এই ডিস্কের মধ্যে হচ্ছে তুমি তোমার সব ফাইল বা ইনফরমেশন পার্মানেন্টলি স্টোর করে রাখো, ঠিক আছে। তো ডিস্ক হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস, মেমোরি ডিভাইস। এখন এই ডিস্কে অনেক সময় দেখা যায় কি যে অনেক টেম্পোরারি ফাইল জমা হয়, মানে এরকম কিছু ফাইল যেটা হচ্ছে তুমি কাজ করা কোনো একটা সফটওয়্যার রান করার সময় প্রাইমারি বা টেম্পোরারি ভাবে তৈরি হয়েছে, এরপর তোমার কাজ শেষ, ওই ফাইলের আর দরকার নাই। সো এরকম ফাইল যেগুলোকে আমরা বলি টেম্পোরারি ফাইল, এইগুলো যদি তোমার ডিস্কে জমতে জমতে অনেক বেশি হয়ে যায়, তখন তোমার ডিস্কের ক্যাপাসিটি কমে যাবে। এই কারণে ডিস্কে কিন্তু রেগুলারলি ক্লিন করা প্রয়োজন, অর্থাৎ টেম্পোরারি ফাইল ডিস্ক থেকে তোমার হচ্ছে ডিলিট করা প্রয়োজন। সো এই কাজটাই কিন্তু আমাদের রেগুলার বেসিসে করতে হয়, অর্থাৎ টেম্পোরারি ফাইল ডিলিশন, এটাকেই বলা হয় ডিস্ক ক্লিন করা, টেম্পোরারি ফাইল ডিলিশন, ঠিক আছে। এটার জন্য সফটওয়্যার আছে, আমি দেখাবো কিভাবে ডিস্ক ক্লিন করতে হয়। সো এটা একটু বললাম। এরপরে আছে দেখো ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। ওকে, ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন এইটা একটু আমি আলাদা করে বুঝাই, দেখো ভালো করে বুঝো, সবাই মনোযোগ দাও। আমি দেখতে পাচ্ছি অনেকে চ্যাট বক্সে বেশি ব্যস্ত, তাদেরকে বলবো চ্যাট বক্সে ব্যস্ত না থেকে আমার কথায় মনোযোগ দাও, আমি কি লিখতেছি সেগুলো বোঝার চেষ্টা করো। খেয়াল করো, এইটা হচ্ছে ধরো তোমার কম্পিউটারের ভেতরে থাকা হার্ড ডিস্ক, হ্যাঁ, এটা হচ্ছে তোমার হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কের ক্যাপাসিটি লেটসে 512 জিবি, হ্যাঁ, বেশ ভালো ভালো ক্যাপাসিটি, 512 জিবি, ঠিক আছে। তো এই হার্ড ডিস্কের ভেতরে তুমি তোমার ফাইলগুলোকে হচ্ছে পার্মানেন্টলি স্টোর করে রাখতে পারো, ঠিক আছে। এখন ধরো তুমি তোমার কম্পিউটার অনেক দিন ধরে ব্যবহার করছো এবং সেই কারণে হচ্ছে তোমার কম্পিউটারে অনেক জায়গা হচ্ছে ফাইল দিয়ে ভরে গেছে, ঠিক আছে। ধরো যে এরকম একটা অবস্থা যে তোমার কম্পিউটারে হার্ড ডিস্কের এই অংশে হচ্ছে 20 জিবি ফাইল, 20 জিবির ফাইল আছে। তারপর মাঝখানের এই অংশে ধরো, তোমার হচ্ছে 92 জিবির একটা ফাইল আছে, হ্যাঁ। আর লাস্টের এই অংশে ধরো যে 300 জিবির একটা ফাইল আছে, ঠিক আছে, 300 জিবির ফাইল এখানে একসাথে আছে। সো 512 জিবি, খুবই, হার্ড ডিস্ক হচ্ছে একটা মেমোরি ডিভাইস, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা ফাইল টাইল রাখি। সবাই এই জায়গায় মনোযোগ দিও, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলবো এখন, এবং তোমাদেরকে আমি কোশ্চেন আস্ক করব। তাহলে খেয়াল করো, আমাদের হার্ড ডিস্কের টোটাল 512 জিবির মধ্যে কতটুকু স্পেস অকুপাইড, মানে কতটুকু স্পেস দখল হয়ে গেছে, মানে কতটুকু স্পেস হচ্ছে তোমার ইউজ হয়ে গেছে বলো তো। টোটাল কতটুকু স্পেস ইউজড স্পেস হচ্ছে টোটাল কত বলো তো। এই যে সবগুলো যোগ করলে যা হয় সেটা কত? এটা হচ্ছে 412 জিবি। তাহলে এই পরিমাণ স্পেস তুমি হার্ড ডিস্ক থেকে ইউজ করে ফেলছো, এটা হচ্ছে তোমার ইউজড স্পেস, তাই না? তাহলে এত পরিমাণ স্পেস হচ্ছে হার্ড ডিস্ক থেকে ইউজ হয়ে গেছে, অর্থাৎ তুমি ধরো এখানে গান রাখছো, ছবি রাখছো, গেম রাখছো, এরকম ভাবে তুমি হচ্ছে এতটুকু, এই পরিমাণ জায়গা হচ্ছে হার্ড ডিস্ক থেকে কি করে ফেলছো, ইউজ করে ফেলছো, ঠিক আছে। আর দেখো এই যে মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, তুমি যদি খেয়াল করো, এই যে এই জায়গাগুলো হচ্ছে ভাইয়া ফাঁকা, এগুলো ফ্রি স্পেস, মানে এখনো ভরাট হয় নাই। হ্যাঁ, ফ্রি স্পেসের পরিমাণ কতটুকু বলো তো?
যে আমাদের টোটাল হার্ড ডিস্কের সাইজ হচ্ছে 512, তার মধ্যে থেকে 412 জিবি ইউজ হয়ে গেছে, তাহলে বাকি আছে কতটুকু? বাকি আছে অবশ্যই 100 জিবি। 100 জিবি ফাঁকা আছে। এখন ধরো এই যে দুইটা জায়গায় যে 100 জিবি ফাঁকা আছে, তার মধ্যে উপরে ধরো আছে 60 জিবি, এইখানে ধরো 60 জিবি পরিমাণ ফাঁকা আছে, এইখানে ধরো 40 জিবি পরিমাণ ফাঁকা আছে, ঠিক আছে? এইবার একটা খুবই সুন্দর কোশ্চেন করব আমার এইখানে উপস্থিত বাচ্চাদের মধ্যে, যারা একটু মাথাটা খাটাবে, একটু মেসেজে কম ব্যস্ত থেকে ক্লাসে মনোযোগ দিছে, তারা পারবে। হ্যাঁ, যারা একটু মাথাটা খাটাতে পারবে তারা পারবে। ভালো করে শুনো ভাই কি বলে। আমার এখন তোমাদের কাছে একটা কোশ্চেনটা হচ্ছে যে এখন আমার কম্পিউটারে আমি যদি নতুন একটা ফাইল রাখতে চাই, নতুন একটা ফাইল যদি স্টোর করতে চাই, যেই ফাইলের সাইজ হচ্ছে 80 জিবি, যেই ফাইলের সাইজ হচ্ছে 80 জিবি, সেই ফাইলটাকে কি আমি স্টোর করতে পারবো নাকি পারবো না? এইখানে এই অবস্থায় 80 জিবির একটা ফাইলকে কি আমি স্টোর করতে পারবো নাকি পারবো না? আমি একটা পোল দিচ্ছি, যারা যারা মনে করো পারবো তারা ইয়েস অপশনে ভোট দিও, আর যারা মনে করো যে পারবো না তারা নো। দেখি একটা প্রতিযোগিতা হয়ে যাক ছোটখাটো। হ্যাঁ, তোমরা তো ভাবো আইসিডি তে এত বোঝার কি আছে, আইসিডি মুখস্থ মুখস্থ করে হচ্ছে অ্যান্সার করে আসবো, ঠিক আছে? এরকম একটা ধারণা আছে না, আইসিডি আবার বোঝার কি আছে, ফালতু সাবজেক্ট। হুম, এই তো ভাগাভাগ হয়ে গেছে, এখনই দেখা যাচ্ছে যে 2 ভাগ হয়ে গেছে। হুম, আমি আর বেশিক্ষণ রাখবো না, মেজরিটি আনসার করে দিছে। ওকে, সো তোমাদের মধ্যে যারা ভোট দিয়েছো তাদের মধ্যে 36% মনে করে যে পারবো না, আর আচ্ছা এটা চেঞ্জ হয়ে গেছে, 35% মনে করতেছে যে পারবো না, আর 65% মনে করতেছে যে পারবো। আচ্ছা, 65% তার মানে তো মেজরিটি বলছে যে পারবো, মেজরিটি বলছে যে পারবো, বাট সবসময় কি মেজরিটি যা বলে ওইটাই কারেক্ট হয় না? মেজরিটি যদি ভুল পথে যায় তাহলে মেজরিটিও কিন্তু অনেক সময় ভুল করতে পারে, এবং এই কেসে তাই হয়েছে। এইখানে যারা তোমরা বলছো যে পারবো না তাদের অ্যান্সারটা কারেক্ট। কেন কারেক্ট একটু বুঝাই, দেখো। যারা তোমরা বলছো যে পারবো তারা এইটা ভাবছো যে এই যে আমার ফাইলের সাইজ হচ্ছে 80 জিবি, আর এই যে আমার ফ্রি স্পেস আছে হচ্ছে 100 জিবি, তাহলে তো অবশ্যই পারবো, কারণ আমার ফাইলের সাইজ আমার ফ্রি স্পেসের চেয়ে কম, তাই না? ফ্রি স্পেসের চেয়ে কম সাইজের একটা ফাইল আসছে, তাহলে অবশ্যই আমরা এখানে পারবো। বাট তুমি চিন্তা করো, লজিক্যালি চিন্তা করো, যে তুমি যখন তোমার মোবাইলে বা তোমার কম্পিউটারে যখন কোনো একটা ফাইলকে কোনো জায়গায় রাখো, তুমি কি এইভাবে রাখো যে একটা ফাইলকে তুমি 2-3 ভাগ করে এক এক ভাগকে এক এক জায়গায় রাখো? এরকম ভাবে কি রাখছো? তুমি তোমার ছবি, ধরো কোনো একটা ছবি রাখবা, এই ছবির একটা অংশকে এক ফোল্ডারে, আরেকটা অংশকে আরেক ফোল্ডারে, এইভাবে কি 2-3 ভাগ করে রাখো, নাকি পুরো ছবির ফাইলটাকে একটা জায়গায় রাখো? বলো। তুমি তোমার কম্পিউটার বা মোবাইলে যখন কোনো ফাইল রাখো, পুরো ফাইলটাকে একটা জায়গায় রাখো। তাহলে এই যে যে 80 জিবির একটা ফাইল, এইটাকে যে আমরা রাখবো, আমাদের একটা জায়গায় রাখতে হবে না? আমরা কি এটাকে চাইলে 2 ভাগ করে 2 জায়গায় রাখতে পারবো? দেখো, আমাদের এইখানে 100 জিবি ফাঁকা আছে, এটা সত্য, বাট এটা কিন্তু একসাথে নাই। দেখো 100 জিবি কিভাবে আছে, ভাগ ভাগ হয়ে আছে, 2টা ভাগে ভাগ ভাগ হয়ে আছে। এই যে মাঝখানে কিন্তু একটা জায়গা, আবার এই যে 100 জিবির মাঝখানে আবার একটা জায়গায় কি আছে, ফাইল আছে। তাহলে 100 জিবি পুরোটা একসাথে নাই, এইটাকে একটা ঝামেলা। এই কারণে এখানে আমরা রাখতে পারবো না, বুঝতে পারছো? তো রাখতে পারবো না, এইটাকেই বলা হয়, এই যে আমাদের মেমোরির এই অবস্থাটাকেই বলা হয় ফ্র্যাগমেন্টেড। হ্যাঁ, আমাদের মেমোরিটা এরকম, এই যে টুকরা টুকরা ভাগ ভাগ হয়ে গেছে, মানে ফাঁকা জায়গা ভাগ ভাগ হয়ে আছে। সো এই কাজটাই আমাদের ওই যে ডিফ্র্যাগমেন্টার করে, ওই যে একটু আগে যেটা পড়ছো ডিফ্র্যাগমেন্টার, আমি দেখাই, একটু আগে নিয়ে দেখাই। এই যে ডিফ্র্যাগমেন্টেশনের কাজটা এখানে বলতেছি তোমাকে। এই যে ডিফ্র্যাগমেন্টেশন, এটা কেন করা ভালো, দেখো এটা কেন মাঝে মাঝেই করতে হয়। কারণ তুমি যখন এখানে ডিফ্র্যাগমেন্টেশন করবা, এই দেখো এইখানে তুমি যখন ডিফ্র্যাগমেন্টেশন করলে যেটা হয় সেটা হচ্ছে
তোমার ফাইলগুলো সাজিয়ে গুছিয়ে রাখা হয়, ফলে তোমার হার্ড ডিস্কের ফাঁকা জায়গাগুলো সব একসাথে চলে আসে। আমি একটু তোমাকে সুন্দর করে দেখাই। এই দেখো, তুমি যদি ডিফ্র্যাগমেন্টেশন করো, তোমার হার্ড ডিস্কের 512 জিবির মধ্যে যেই 412 জিবিতে ফাইল আছে ওইগুলো এক এক জায়গায় চলে যাবে, আর যেই 100 জিবি ফাঁকা সেইটা এক জায়গায় চলে আসবে। তাহলে এইবার কিন্তু তোমার জন্য জিনিসটা অনেক লাভজনক, তাই না? মানে বিষয়টা হচ্ছে ফাঁকা জায়গা থাকলেই হবে না, ফাঁকা জায়গা যদি একসাথে থাকে তাহলে ওইটা কাজে লাগানো যাবে, কাজে লাগানো যাবে। সেইটাই ডিফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে করা হয়, এইটাই ডিফ্র্যাগমেন্টেশন। বুঝতে পারছো? বুঝতে পেরেছো 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 বলো কিভাবে করতে হয় দেখাবো। তাহলে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনের কাজটা কি? আমাদের ফাইলগুলোকে অ্যারেঞ্জ করে রাখা, ফাইল সাজিয়ে গুছিয়ে রাখা। এতে করলে কি হয়, আমাদের কম্পিউটারে কাজের গতি বাড়ে, কারণ ওই যে কোনো একটা নতুন ফাইল আসলে সাথে সাথে রেখে দিতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে এই গেল আমাদের ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, এরপর দেখো আমাদের পরবর্তী প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের যে কাজটা, সেটা হচ্ছে যে তোমার সফটওয়্যার আপডেট করতে হবে। বুঝতে পারছো? যে তোমার যে সফটওয়্যারটা তুমি ইনস্টল করছো, সেটাকে নির্দিষ্ট সময় পর পর আপডেট করতে হবে। যদি কোনো আপডেট আসে সেটা তোমার ইনস্টল করতে হবে। কেন? আপডেটের কারণে অনেক সময় দেখা যায় যে তোমার সফটওয়্যারে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে সেগুলো ঠিক ঠিক হয়ে যায়। তারপর তোমার সফটওয়্যারে অনেক সময় নতুন নতুন ফিচার অ্যাড হয়, নতুন নতুন প্রপার্টি অ্যাড হয়। সো এই কারণে আসলে সফটওয়্যার আপডেট দেওয়াটা একটা ভালো প্র্যাকটিস। ঠিক আছে, তো এই কাজগুলো সব একসাথে হচ্ছে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। ঠিক আছে, ওকে। এখন তোমাদেরকে আমি জিনিসগুলো একটু প্র্যাকটিক্যালি দেখাই। ঠিক আছে, আমি একটু দেখাই যে কিভাবে আসলে তুমি এই কাজগুলো করতে পারো। এই যে ডিস্ক ক্লিন করা, তারপরে হচ্ছে ডিফ্র্যাগমেন্টেশন করা। হ্যাঁ, সবাই একটু আমাকে ফলো করো। তোমরা চাইলে আমার সাথে সাথে করতে পারো এই এই কাজগুলো। যাদের কম্পিউটার আছে সামনে, আমার সাথে সাথে একটু ফলো করতে পারো। ওকে, দেখো আমি একটু তোমাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখানোর ট্রাই করব। আমরা এখন যাব হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার পিসি, আমার পিসি না, মানে আমি এখন যেখানে ক্লাস নিচ্ছি ওই পিসি। তো এই যে এই পিসিতে দেখো, এই যে এই টোটালটা মিলে হচ্ছে আমার আমার ডিস্ক, এই টোটালটা মিলে হচ্ছে আমার ডিস্ক, অর্থাৎ আমার মেইন স্টোরেজ ডিভাইস, যেখানে আমি আমার ফাইলগুলোকে রাখি। তো দেখতে পারতেছো আমার ডিস্ক হচ্ছে দুইটা ভাগে ভাগ ভাগ হয়ে আছে। এগুলোকে বলা হয় ডিস্কের পার্টিশন, অর্থাৎ তোমার টোটাল ডিস্কের যে জায়গা ওইটাকে তুমি দুইটা ভাগে ভাগ করে এখানে রাখছো। একটা ভাগকে দেখো আমরা বলি সি ড্রাইভ, এগুলোকে বলা হয় এক একটা ড্রাইভ। এটা হচ্ছে সি ড্রাইভ, এটা হচ্ছে ডি ড্রাইভ। মানে আমার ডিস্কের টোটাল জায়গাটাকে দুই ভাগে ভাগ করে ফেলছি। ঠিক আছে, এখন তুমি যদি চাও যে এই যে তোমার সি ড্রাইভে কোনো টেম্পোরারি ফাইল আছে কিনা সেগুলো বের করে ডিলিট করবা, এটা যদি চাও তাহলে কিভাবে করতে পারো দেখো। এই যে তুমি সার্চ অপশনে গিয়ে ডিস্ক ক্লিন আপ এই সফটওয়্যারটা খুঁজে বের করবে, এটা লিখলেই চলে আসে। যাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, এই যে ডিস্ক ক্লিন আপ লিখবা, এই যে এই সফটওয়্যারটা চলে আসবে, এইটা ওপেন করো। এই যে দেখো, এখান থেকে তোমাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কোন ড্রাইভটা ক্লিন করতে চাও। এই যে এটি কিন্তু ডিস্ক ক্লিন আপ, এই দেখো লেখা আছে ডিস্ক ক্লিন আপ। তো তুমি কোন ড্রাইভ ক্লিন করতে চাও। তো আমি ধরো সি ড্রাইভ নিলাম, ওকে দিলাম। এই দেখো এখানে দেখাচ্ছে, এই দেখছো, এই যে দেখছো দেখছো এইগুলো হচ্ছে সব টেম্পোরারি ফাইল। এই দেখো অনেক টেম্পোরারি ফাইল জমা হয়েছে। তো এই যে টেম্পোরারি ফাইলগুলো আমি চাইলে সব সিলেক্ট করতে পারি। এরপর সিলেক্ট করে টোরে এখন আমি এগুলোকে ডিলিট করে দিব। দেখো, এই আমি যদি এখন ওকে দেই তাহলে এই সব টেম্পোরারি ফাইলগুলো কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এই দেখো, এই যে টেম্পোরারি ফাইল লেখাও আছে, এই সব টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমি কি ডিলিট করতে চাই কিনা এটা জিজ্ঞাসা করতেছে। আমি যদি ডিলিট ফাইল অপশনে ক্লিক করি তাহলে এই যে সবগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এর মাধ্যমে আমার ডিস্ক ক্লিন হয়ে যাবে। হ্যাঁ, এটা করলে লাভ কি? এটা করলে আমার পরবর্তীতে কম্পিউটারের স্পিড বাড়বে, কাজের গতি বাড়বে। বুঝতে পারছো? এটাই সুবিধা। বুঝতে পারছো? কম্পিউটার মেমোরি এবং হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য কি? দুইটাই তো, মেমোরিও তো একটা হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে হচ্ছে যেই কম্পোনেন্ট গুলোর উপরে কম্পিউটার কাজ করতে পারে, যেই কম্পোনেন্ট গুলো দিয়ে কম্পিউটার কাজ করতে পারে। এই দেখো কাজ শেষ, দেখছো আমার ডিস্ক ক্লিন হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি ওই যে ডিফ্র্যাগমেন্টেশন করতে চাই, এটা কিভাবে করতে পারি দেখো। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ডিফ্র্যাগমেন্টেশন করার জন্য আমরা এই যে সার্চ অপশনে গিয়ে ডিফ্র্যাগমেন্ট লিখলে একটা সফটওয়্যার চলে আসবে। এই দেখো, ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভ, এই
সফটওয়্যারটা এটা ইনস্টল করা লাগে না, যাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে তাদের এটা বিল্ট ইন থাকে, হ্যাঁ, এটা ইনস্টল করার দরকার হয় না। সেটা ওপেন করবা, এই দেখো ওপেন করলে তোমাকে এখানে অপশন দিবে যে কোন ডিস্ককে তুমি হচ্ছে ডিফ্র্যাগমেন্ট করতে চাও। হ্যাঁ, ডিফ্র্যাগমেন্ট মানে হচ্ছে যে ফাইলগুলো সাজায় গুছায় রাখা, বুঝতে পারছো? সো আমরা যে কোনো একটা ড্রাইভকে সিলেক্ট করে অপটিমাইজ অপশনে যদি ক্লিক করি তাহলে এই দেখো এই যে আমাদের ফাইলগুলো কি হচ্ছে, রিঅ্যারেঞ্জ হচ্ছে। সো এই যে হয়ে গেছে। তাহলে এই কাজটা মাঝে মাঝেই করতে হবে তোমাকে, তোমাকে এই যে ডিফ্র্যাগমেন্ট করতে হবে। এই যে অপটিমাইজ করবা, এটাই আসলে ডিফ্র্যাগমেন্ট। তাহলে এই যে হয়ে গেল, আমি দুইটাই ডিফ্র্যাগমেন্ট করে ফেলছি। সো এটা করলে আমার কম্পিউটারে কাজের গতি বাড়বে, ঠিক আছে? বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমরা এই যে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণগুলো এখানে সবাই দেখে ফেললাম, সুন্দরভাবে দেখে ফেললাম, আশা করি সবাই বুঝতে পারছি। এইবার আমরা যদি নেক্সট টাইপের রক্ষণাবেক্ষণটা দেখি, যেটার নাম হচ্ছে তোমার সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। এইটা কি বোঝায় দেখো, ভালো করে বুঝো। হ্যাঁ, সবাই চ্যাট বক্সে একটু ব্যস্ত কম থেকে এখানে মনোযোগ দাও, সব বুঝে যাবা। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে তোমরা অনেক প্যানিক করো, এটা হলে কি হবে, ওইটা হলে কি হবে, হ্যাঁ এটা তো করি নাই, ওইটা তো করি নাই, এটা করলে কি হবে। এই প্যানিক করা যাবে না, সবই হবে, সবই ঠিক থাকবে, সবই স্মুথ যাবে। চিল মোডে থাকো, ঠিক আছে? তোমরা ক্লাস করতে আসছো, এখানে বেশি ফোকাস দাও, দেখবা যে ক্লাস শেষে সবই বুঝে বের হয়ে গেছো। আর যদি খালি টিচার ইনবক্সে গুতাগুতিতে ব্যস্ত থাকো, দেখবা যে অনেক কিছু মিস করে গেছো। আমি অনেক কথা বলছি, তুমি মিস করে গেছো। হুম, ওকে। আমরা নেক্সট যেই সংশোধন মূলক রক্ষণাবেক্ষণটা দেখবো, এইটার অর্থটা হচ্ছে এরকম যে আমার কম্পিউটার ধরো নষ্ট হয়ে গেছে, এখন তো কিছু করার নাই, নষ্ট হয়ে গেছে, এখন কোন কাজটা করা আমার জন্য বেস্ট? সো তোমার কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, এবং তুমি তো সাধারণভাবেই কম্পিউটারের এক্সপার্ট না, তাই না? তুমি তো সব বুঝো না কম্পিউটারের কোন পার্ট কিভাবে কাজ করে। সো যেটা করা উচিত সেটা হচ্ছে যে তোমার কম্পিউটার নষ্ট হয়ে গেলে একটা টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়া উচিত। তুমি যদি প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে ঠিক করতে পারো, দ্যাটস ভেরি গুড। মানে ধরো যে তোমার মনিটর কাজ করতেছিল না, তুমি কি দেখছো, তুমি দেখছো যে মনিটরের যেই কেবলটা ওইটা একটু লুজ হয়েছিল, সো এটা ঠিক করে লাগাই দিছো, এরপর ঠিক হয়ে গেছে, ওইটা তো করলে তো ভালোই। কিন্তু যদি কোনোভাবেই তুমি মানে বাইরের থেকে গুতায় গাতায় ঠিক না করতে পারো, ঠিক আছে, প্রাথমিক পদক্ষেপ নিয়ে যদি তুমি ঠিক না করতে পারো, তখন তোমার যেই কাজটা করা ভালো হবে সেটা হচ্ছে যে তোমার কম্পিউটারকে নিয়ে একটা টেকনিশিয়ানের কাছে যাওয়া, হ্যাঁ, যে এই ব্যাপারে এক্সপার্ট, তার কাছে নিয়ে যাওয়া, ঠিক আছে? তো এই বিষয়টাই আসলে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ, যে আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, এখন আমাকে কি করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা এই দুইটা জিনিসই দেখলাম যে রক্ষণাবেক্ষণ দুই রকম। এখন আমরা সামনে যাই, দেখো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে আমাদের এই এই যে যে কথাগুলো বলা আছে সেটা হচ্ছে যে তোমার কম্পিউটারের কাজের গতি বজায় রাখার জন্য আসলে কি লাগে, এই যে ডিস্ক ক্লিন আপ আর ডিস্ক ডিফ্র্যাগমেন্টার, ঠিক আছে? এবং এগুলো অপারেটিং সিস্টেমের সাথেই যুক্ত থাকে, অর্থাৎ বিল্ট ইন, এগুলো আলাদাভাবে ইনস্টল করার দরকার হয় না। এরপরে আসো আমরা খুবই ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার নিয়ে এখানে জানবো, ঠিক আছে? যে সফটওয়্যারটা হচ্ছে তোমার অপারেটিং সিস্টেম। ভাই অপারেটিং সিস্টেম কি? এটা একটা সফটওয়্যার। তোমার গেম যেরকম হচ্ছে একটা সফটওয়্যার, বা তুমি বিভিন্ন কাজের জন্য যেরকম সফটওয়্যার ইউজ করো, অ্যাপ্লিকেশন ইউজ করো, অপারেটিং সিস্টেমও হচ্ছে একটা সফটওয়্যার। কিরকম? এর কাজ কি দেখো, বোঝার চেষ্টা করো। যে আমাদের হোটেল যদি দেখি, আমরা হোটেল বা যে কোনো ধরো কোম্পানি যদি আমরা দেখি, তাহলে আমরা খেয়াল করবো যে ওখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে, যার পদবি হচ্ছে ম্যানেজার। হোটেলে দেখছো না, একজন ম্যানেজার থাকে, বা বিভিন্ন কোম্পানিতে একজন ম্যানেজার থাকে। এই ম্যানেজারের কাজ কি? যে কোনো একটা কোম্পানির বা হোটেলের কথাই যদি তুমি চিন্তা করো, হোটেলে তোমার যত রকমের কাজ হচ্ছে ওই সব কাজ সে পরিচালনা করে, বা সে দিক নির্দেশনা দেয় যে এই যে এই কাজটা এইভাবে করতে হবে, হ্যাঁ, বা কোনো একটা স্টাফকে বলে যে তুমি ওই জায়গায় যাও, ওই কাজ করো, তাই না? তারপরে গেস্ট আসলে তাকে রিসিভ করানোর জন্য লোক পাঠানো, বা কোথাও কোনো ঝামেলা হইলে সেই ঝামেলা মিটমাট করা, তাই তো? তো ম্যানেজার হচ্ছে ওভারঅল সব বিষয় দেখাশোনা করে, তাই না? একটা হোটেলের ম্যানেজারের কথা তুমি যদি চিন্তা করো, সে সব জিনিস দেখাশোনা করে। সো আমাদের কম্পিউটারের জন্য এরকম একটা ম্যানেজার আছে, সেই ম্যানেজারটা হচ্ছে তোমার এই অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি করে জানো? সে 24 ঘন্টা তুমি যদি কম্পিউটার চালু রাখো, তোমার কম্পিউটারের কোথায় কি করা লাগবে না করা লাগবে, যেগুলো হয়তো তুমি জানো না কোথায় কি হচ্ছে, এই জিনিসগুলো অটোমেটিক ম্যানেজ করে হচ্ছে অপারেটিং সিস্টেম, এই সফটওয়্যারটা, ঠিক আছে? তো আমি হচ্ছে আমার কম্পিউটার এখানে যেটা ইউজ করতেছি, এটাই হচ্ছে তোমার
উইন্ডোজ অপারেটিং সিস্টেম তোমার হচ্ছে রান হচ্ছে, ঠিক আছে। বাট আরো অনেক অপারেটিং সিস্টেম আছে যার এই যে কয়েকটা নাম তোমরা এখানে দেখতে পারতেছো, যেরকম লিনাক্সের আছে হচ্ছে উবুন্টু, তারপরে আইওএস, ঠিক আছে, এই যে অ্যাপলের আছে আইওএস, ম্যাকওএস, তারপরে হচ্ছে তোমার ফেডোরা, তারপরে অ্যান্ড্রয়েড, তোমরা এই যে মোবাইল ফোনে ইউজ করো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ঠিক আছে, যেটা গুগল হচ্ছে এখন করে রান করে। তো এরকম বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে। তো অপারেটিং সিস্টেম হচ্ছে আমাদের ডিভাইসগুলোকে মনিটর করে, ডিভাইসের অনেক কাজ সে পর্দার পেছনে হ্যান্ডেল করে, ঠিক আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে ধরো আমি যদি এখন একটা ফাইল ডাউনলোডে দিয়ে রাখি, হ্যাঁ, এই যে ধরো আমি এখানে তোমাকে ক্লাস নিচ্ছি, আর এই যে আমার এইখানে ব্রাউজারে এখানে গেলে যদি ধরো যে আমি দেখতে পাই যে এখানে একটা এই যে ফাইল ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, এরকম যদি হয়, তাহলে এই যে ধরো যে এই ফাইলটা ডাউনলোড হচ্ছিল, এই অবস্থায় আমি তো আরেকটা কাজ করতেছি, তাই না? সো ডাউনলোড যে হচ্ছে, হ্যাঁ, ওই জিনিসটাকে কে মনিটর করতেছে, ডাউনলোড হওয়ার পরে ওইটাকে কোথায় রাখতে হবে না রাখতে হবে, এগুলো কি তুমি করো? জীবনেও না, এগুলো তুমি করো না। তুমি একবার যে ডাউনলোড দিয়ে রেখে দাও, তারপর বাকি কাজটা কে শেষ করে? শেষ করে হচ্ছে এই যে তোমার কম্পিউটারের ম্যানেজার, অপারেটিং সিস্টেম। সো ও হচ্ছে পুরো কম্পিউটারের দায়ভার নেয়, সব কাজ ও হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে। সো এটা একটা সফটওয়্যার, তোমার গেম যেরকম একটা সফটওয়্যার, অপারেটিং সিস্টেম একটা সফটওয়্যার, ঠিক আছে। ওকে, এরপরে আমরা আরেকটা সফটওয়্যারের সম্পর্কে জানবো, সেটা হচ্ছে তোমার রেজিস্ট্রি ক্লিন আপ। রেজিস্ট্রি ক্লিন আপ, আচ্ছা, প্রথমত তোমাকে রেজিস্ট্রি ফাইল সম্পর্কে জানতে হবে ভাইয়া। রেজিস্ট্রি ফাইল, তোমরা দেখছো যে অনেক সময় আমরা যখন হচ্ছে বাসায় ঢুকি, হ্যাঁ, আমাদের বাসায় যখন ঢুকি, বাসায় ঢোকার ক্ষেত্রে এটা কম হয়, দেখবা যে অনেক লাইব্রেরিতে ঢুকলে বা অনেক ল্যাবে ঢুকলে অনেক সময় তোমাকে হচ্ছে একটা রেজিস্ট্রি খাতায় নিজের নাম, তারপরে আইডি, তারপরে তুমি কখন ঢুকতেছো, এগুলো হচ্ছে লিখে রাখতে হয়। এরকম হয়েছে না, দেখছো না? অনেক লাইব্রেরিতে ঢুকতে গেলে বা অনেক অ্যাপার্টমেন্টে ঢুকতে গেলে এরকম কিন্তু একটা দেখবা রেজিস্ট্রি খাতা থাকে, ওইখানে হচ্ছে তোমার যাবতীয় তথ্য দিতে হয়। সো কম্পিউটারেরও এরকম একটা নিজের একটা রেজিস্ট্রি খাতার মতো আছে, যেটাকে আমরা বলি রেজিস্ট্রি ফাইল সিস্টেম। সো এই রেজিস্ট্রি ফাইল সিস্টেমের মধ্যে কি থাকে জানো? যে কম্পিউটারের ভেতরে যত সফটওয়্যার তুমি ইনস্টল করে রাখছো, তোমার গেম বা তোমার কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার, যেরকম হচ্ছে তো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, হ্যাঁ, তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার তুমি তোমার কম্পিউটারে ধরো রেখে দিছো, বিভিন্ন সফটওয়্যার ফাইল। এই সব কিছুর ইনফরমেশন কোথায় থাকে? এই সব কিছুর ইনফরমেশন থাকে হচ্ছে আমাদের এই রেজিস্ট্রি ফাইলে। হ্যাঁ, রেজিস্ট্রি ফাইলের মধ্যে সব কিছুর, কম্পিউটারে কোথায় কি আছে না আছে সব আছে এইখানে। সো অনেক সময় দেখা যায় কি, যে আমাদের কম্পিউটারে অনেক সময় দেখা যায় আননেসেসারি কিছু ফাইল রয়ে গেছে। মানে ধরো তুমি একটা সফটওয়্যার হচ্ছে কিছুদিন ইউজ করছো, তারপর সেটাকে আনইনস্টল করেইছো। লাইক তুমি একটা গেম ইনস্টল করছিলে জিটিএ, হ্যাঁ, লেটস সে তুমি জিটিএ গেমটা ইনস্টল করছো তোমার কম্পিউটারে, ঠিক আছে, তারপরে তুমি গেমটা খেলছো, কমপ্লিট করছো, এরপরে হচ্ছে তোমার ওইটা আর কোনো কাজের লাগবে না। সো তুমি কি করছো? তুমি গেমটা আনইনস্টল করেইছো। এখন তুমি যে আনইনস্টল করে দিছো, এতে জিটিএ গেম রিলেটেড যে ফাইলগুলো আছে এইগুলো কিন্তু তোমার কম্পিউটার থেকে ইরেজ হয়ে যায় নাই, তোমার কম্পিউটারে এখনো জিটিএ রিলেটেড ফাইলগুলো কিন্তু আছে, যদি আনইনস্টল করিছো। আনইনস্টল করা মানে হচ্ছে তুমি যে ইনস্টল করছিলা, এর দ্বারা হচ্ছে তুমি সফটওয়্যারটাকে রানেবল অবস্থায় নিয়ে গেছিলা, মানে এখন চাইলেই তুমি সফটওয়্যারটাকে রান করতে পারতা। আর যখন তুমি আনইনস্টল করে দিচ্ছ, এইটা রানেবল নাই, মানে তুমি চাইলেই গেমটা আর রান করতে পারবে না আনইনস্টল করে দিলে। কিন্তু এতে কিন্তু আমাদের ওই জিটিএ রিলেটেড সব ফাইল কিন্তু গায়েব হয়ে যাবে না। কই থাকবে? এই যে রেজিস্ট্রি ফাইলের মধ্যে থাকবে। রেজিস্ট্রি ফাইল বললাম না, সব কিছুর হিসাব নিকাশ রাখে। এখন তোমার জিটিএ গেমটাই লাগবে না, তাহলে এই রেজিস্ট্রি ফাইলের মধ্যে শুধু শুধু জিটিএ রিলেটেড ফাইল জমা রেখে লাভ আছে? কোনো লাভ নাই, জায়গা নষ্ট। তো এই কারণে আমাদের রেজিস্ট্রি ফাইলকে কি করতে হয়? ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয়, এবং তার জন্য কিছু সফটওয়্যার আছে যেগুলোর নাম তোমরা এখানে দেখতে পারতেছো, ঠিক আছে। তো রেজিস্ট্রি ক্লিন আপ যদি করো, তাহলে তোমার কম্পিউটারে পারফরমেন্স ভালো হবে, কাজের গতি বাড়বে, হ্যাঁ, তোমার কাজের গতি বাড়বে বা কম্পিউটার সচল থাকবে যদি তুমি রেজিস্ট্রি ক্লিন করো। ওকে, সো আমরা এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারতেছি। তোমরা কি আমার সাথে আসো নাকি হারাই গেছো? ওকে ওকে, ক্লাসে কোনো প্রবলেম হলে রিফ্রেশ দাও, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। কুইজ আছে, অনেক কুইজ আছে, কোনো চিন্তা করো না। ওকে, সো এখন
আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভাইয়া কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করা যায়। দুইটা জিনিস, ইনস্টলেশন এরপরে হচ্ছে আনইনস্টলেশন। সো প্রথমে তোমাকে কোন একটা সফটওয়্যার যদি রান করতে হয় তোমার কম্পিউটারে, এটাকে ইনস্টল করতে পারতে হবে। হ্যাঁ, ইনস্টল করাটা হচ্ছে প্রথম স্টেপ। তারপর তোমার যদি সফটওয়্যার না লাগে দেন তুমি আনইনস্টল করে দিবা। আচ্ছা, এখন ইনস্টল করতে গেলে আমাদের কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে? প্রথম যেই জিনিসটা মাথায় রাখতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটারের যে ক্যাপাসিটি, হ্যাঁ, কম্পিউটারের যে হার্ডওয়্যার ক্যাপাসিটি, সেটা কি সফটওয়্যারের যে রিকোয়ারমেন্ট তার সাথে ম্যাচ করে কিনা। লাইক ধরো তুমি একটা গেম তুমি হচ্ছে করবা, একটা গেম ধরো যে তুমি হচ্ছে ইনস্টল করবা, যার জন্য মিনিমাম র্যাম ক্যাপাসিটি লাগে হচ্ছে ধরো 16 জিবি ফর এক্সাম্পল। হ্যাঁ, তোমার একটা গেমের জন্য রিকোয়ার্ড এটা হচ্ছে লাগে এই পরিমাণ, বাংলায় লিখি, হ্যাঁ, ইংলিশে লিখলে আবার অনেকে বুঝে না। আচ্ছা, তো এইটা হচ্ছে র্যাম লাগে, গেমটা ইনস্টল করতে গেলে এই পরিমাণ র্যাম লাগে। বাট ধরো তোমার র্যাম আছে হচ্ছে, তোমার কম্পিউটারে র্যাম আছে হচ্ছে 8 জিবি, তাহলে কি তুমি ইনস্টল করতে পারবা বলো? তোমার আছে 8 জিবি আর গেমটা খেলতে গেলে লাগে 16 জিবি, মিনিমাম 16 জিবি লাগে। তাহলে তুমি যদি জোর করে ইনস্টল করতে যাও তাহলে দেখবা যে অনেক সময় হয় এরকম, বেশি পাওয়ারফুল গেম যদি আমরা আমাদের দুর্বল কম্পিউটারে চালাই তখন দেখা যায় কম্পিউটার কিছুক্ষণ পর পর ক্র্যাশ করে, মানে হ্যাং হয়ে থাকে আর কাজ করে না, থেমে থাকে। তো এই ঝামেলাগুলো হয়। তো এইটাই তোমাকে চেক করে নিতে হবে আগে, এটা নিজের করতে হবে যে তোমার কম্পিউটার সাপোর্ট করবে কিনা সফটওয়্যারটাকে। আচ্ছা, ধরো সাপোর্ট করলো, ঠিক আছে। তো এই জিনিসটা তুমি চাইলে নিজে থেকে না বের করে, এই যে রিডমি ফাইল নামের একটা ফাইল থাকে প্রত্যেকটা সফটওয়্যারের সাথে, এই ফাইলে জরুরি অনেক কাজের কথা লেখা থাকে। এই যে তোমার এই সফটওয়্যারটার জন্য কি কি রিকোয়ারমেন্ট সব এই রিডমি ফাইলের ভেতরে লেখা থাকে। হ্যাঁ, এই রিডমি ফাইলটা ইউজুয়ালি পড়া উচিত একটা সফটওয়্যার ইনস্টল করার আগে, কিন্তু আমরা সাধারণত পড়ি না, ঠিক আছে। ওই যে ওষুধ কিনলে দেখবো ওষুধের সাথে একটা কাগজ থাকে, এটাকে বলা হয় নির্দেশিকা। ওই ওই কাগজের ভিতরে লেখা থাকে যে ওষুধটা কখন কিভাবে খেতে হবে না খেতে হবে, বা ওষুধটা ব্যবহার করার সময় কি জিনিস মাথায় রাখতে হবে, হ্যাঁ, সতর্কতা, এই জিনিসগুলো লেখা থাকে। ওগুলো আমরা পড়ি, ওষুধ কিনে ওই কাগজ ফেলাই দিই, কিন্তু এটা কিন্তু পড়া উচিত, এটা কিন্তু পড়ার জন্যই দিছে। সো রিডমি ফাইলটাও এরকম, একটা সফটওয়্যার আমরা ইনস্টল করব তার আগে এই রিডমি ফাইলটা পড়া উচিত। এখানে কাজের কথা লেখা থাকে যে এই সফটওয়্যার ইউজ করার সময় কোন জিনিস কিভাবে কি দেখতে হবে না দেখতে হবে, কোন জিনিস মাথায় রাখতে হবে, এই জিনিস, এই কথাবার্তা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমরা ধরো এই সব স্টেপ পার করে আসছি, মানে সফটওয়্যার আমাদের চলবে এটা আমরা জানি। এখন আমাদের পরবর্তীতে যেই কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন ইনস্টল করব সফটওয়্যারটা, যখন আমরা ইনস্টল করব তখন আমরা যদি চাই যে আমাদের সফটওয়্যারটা তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাক, তাহলে সফটওয়্যারটা ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ রাখবো, কম্পিউটারের অন্য সকল কাজ আমরা বন্ধ রাখবো, তাহলে তাড়াতাড়ি ইনস্টল হবে, আদারওয়াইজ স্লো হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা। এরপর আমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার যদি ইনস্টল করে থাকি সেটা বন্ধ রাখবো, অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা বন্ধ রাখবো। এটা কেন রাখবো? কারণ অনেক সময় এরকম হয় যে তোমার অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা যেটা করে সেটা হচ্ছে যে তুমি যে সফটওয়্যারটা ইনস্টল করতে চাও সেটাকে একটা থ্রেট হিসেবে সে আইডেন্টিফাই করে এবং তোমার ওই সফটওয়্যারটার ইনস্টলেশনকে সে ব্লক করে দেয়। কারণ অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডিজাইনই করা হয়েছে এমন ভাবে যে ও সবসময় ভয় থাকে যে এই যে কম্পিউটারে বুঝি ভাইরাস ঢুকে গেল, অ্যান্টিভাইরাস সফটওয়্যার সবসময় ভয় থাকে। সো তুমি যখন সফটওয়্যার ইনস্টল করতে যাও তখন অ্যান্টিভাইরাস সফটওয়্যার যদি অন থাকে তাহলে ও তোমার ওই সফটওয়্যারটাকে ক্ষতিকারক ভেবে ওটাকে ব্লক করে দিবে, ইনস্টল করতে দিবে না। তো তুমি যদি জানো যে তুমি একটা ভালো সফটওয়্যার ইনস্টল করতেছো তাহলে তুমি কি করবা, তুমি তোমার অ্যান্টিভাইরাস সফটওয়্যারটাকে অফ করে রাখো ইনস্টলেশনের সময়, যেন ও তোমাকে থামাই না দেয়। আর আরেকটা হচ্ছে যে অপারেটিং সিস্টেম, মানে ওই যে তোমার কম্পিউটারের যে ম্যানেজার তার যে অনুমতি, সেই অনুমতিটা শুরুতেই নিয়ে নিবা। তাহলে যেটা হবে যে তোমার সফটওয়্যারের অনেক সময় অনেক হার্ডওয়্যারের অ্যাক্সেস লাগে, মানে ধরো তোমার যেই সফটওয়্যারটা তুমি ধরো একটা গেম ইনস্টল করবা, ওই গেমটার ধরো যে তোমার যে কম্পিউটারের যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কের ফাইল রাখার পারমিশন লাগে, বিভিন্ন এরকম জায়গার পারমিশন লাগে। সো তুমি যদি অ্যাডমিনিস্ট্রেটর পারমিশনটা দিয়ে দাও তাহলে তোমার যেই সফটওয়্যারটা ইনস্টল করতেছো সে ফ্রিলি হচ্ছে তোমার কম্পিউটারের হার্ডওয়্যার গুলোকে ইউজ করতে পারবে, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে আমাদের সফটওয়্যার ইনস্টলেশনের ধাপগুলো, এই জিনিসগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হয় ইনস্টলেশনের সময়।
আমরা তো সবাই পারি মোটামুটি ইনস্টলেশন, তো তোমাদেরকে তাও একটু ফর্মালি কিছু কথা বললাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট এখানে বলা আছে যে আমাদের সফটওয়্যার গুলোকে যখন আমরা ইনস্টল করব, প্রথমেই আমাদের হচ্ছে সফটওয়্যারের ফাইলটাকে আমাদের কম্পিউটারে আনতে হবে। এটা তুমি দুইভাবে আনতে পারো। তুমি হচ্ছে ডাউনলোড করতে পারো তোমার সফটওয়্যার ফাইলটা, মানে ধরো এখন আমরা কি করি, এখন আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমেই সফটওয়্যারটাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিই। কিন্তু আগে একটা সময় ছিল, যেই সময় হচ্ছে তোমার এই ডাউনলোডের অপশনটা মানে ইন্টারনেট অত অ্যাভেলেবল ছিল না, তখন আমরা এই যে সিডি ডিভিডি বা পেন ড্রাইভে করে তারপর হচ্ছে আমরা কি করতাম, আমরা হচ্ছে সফটওয়্যারটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিতাম, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা। আর অটো রান হচ্ছে একটা অপশন যেটা সফটওয়্যারের সাথে থাকে, যেটা দিলে অটোমেটিক সফটওয়্যার ইনস্টল হয়ে যায়। ওকে, তো আমরা ইনস্টলেশনটা দেখলাম এই পর্যন্ত, আশা করি তোমরা আমার সাথে আছো। এখন আমরা একটু হাতে নাতে দেখব যে একটা অপ্রয়োজনীয় সফটওয়্যার যেটা আমার এখন আর রান করার কোনো দরকার নাই, এরকম কোনো একটা সফটওয়্যারকে আমরা কিভাবে আমাদের কম্পিউটার থেকে আনইনস্টল করে দিতে পারি, অর্থাৎ সফটওয়্যারের আনইনস্টলেশন প্রসেসটা এখন আমরা দেখব, ঠিক আছে। তাহলে চলো এই জিনিসটা তোমাদেরকে একদম হাতে নাতে দেখাবো আমি, ঠিক আছে। যারা তোমরা আমার সাথে আছো তারা জিনিসটা চাইলে প্র্যাকটিক্যালি করতে পারো, ঠিক আছে। আমরা শুরু করি। তো তুমি যখন কোনো একটা সফটওয়্যার আনইনস্টল করতে চাইবা, তখন শুরুতেই তোমাকে কম্পিউটারের স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেল, তো তোমরা চাইলে হচ্ছে এরকম সার্চ বক্সে সার্চ করতে পারো, এই যে দেখো কন্ট্রোল প্যানেল। সেই আমি আচ্ছা এনএল হয়ে গেছে, প্যানেল, ওকে। তো দেখো এই যে কন্ট্রোল প্যানেল লিখছি, সেটা চলে আসছে, যে কন্ট্রোল প্যানেল চলে আসছে। সো কন্ট্রোল প্যানেলে আমরা চলে যাচ্ছি। সো কন্ট্রোল প্যানেলে গেলে আমাদের একটা অপশন আসবে এরকম, দেখো এই যে প্রোগ্রামস এর নিচে দেখো লেখা আছে আনইনস্টল আ প্রোগ্রাম। তাহলে আমাদের ধাপগুলো কি কি দাঁড়াচ্ছে, আমরা স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে গেছি, কন্ট্রোল প্যানেলে আসার পর এখন আমরা যাব হচ্ছে এই যে এখানে, এই যে আনইনস্টল আ প্রোগ্রাম। তাহলে খেয়াল করে এখানে আমরা যদি যাই, তোমার কম্পিউটারে যত সফটওয়্যার ইনস্টল করা আছে সেই সবগুলো এখানে লিস্ট করে দেখাবে। তোমার কম্পিউটারে যত সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলো এখানে লিস্ট আকারে দেখাবে, ঠিক আছে। এখন তুমি যেই সফটওয়্যারটাকে অপ্রয়োজনীয় মনে করতেছো সেটাকে চাইলে এখান থেকে আনইনস্টল করে দিতে পারো। লেটস সে এই যে দেখো এখানে কোড ব্লকস নামের একটা সফটওয়্যার আছে, এটাকে যদি আমি আনইনস্টল করতে চাই তাহলে প্রথমে এটাকে আমি যে মাউসের লেফট বাটন ক্লিক করে হচ্ছে সিলেক্ট করব, তারপর রাইট বাটন প্রেস করব মাউসের, হ্যাঁ এই যে মাউসের রাইট বাটন ক্লিক করলে হচ্ছে এই অপশনটা আসবে, এই যে আনইনস্টল, দেখো এই যে আনইনস্টল। সো এখন আমি যদি আনইনস্টল ক্লিক করি তাহলে আমার কাছ থেকে ফাইনালি একটা কনফার্মেশন চাবে, ওই কনফার্মেশনে ইয়েস দিয়ে দিলেই আনইনস্টল হয়ে যাবে। তো আমি তো এখন আনইনস্টল করব না, কারণ আমার আনইনস্টল করার প্রয়োজন নাই। বাট তোমাদের যখন আনইনস্টল করতে হবে, তোমরা এই যে এইভাবে কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল প্রোগ্রাম অপশনে ক্লিক করে তারপর তোমাদের যেই সফটওয়্যারটার মনে হবে যে এটার আর দরকার নাই, হ্যাঁ তখন ওইটাকে সিলেক্ট করে আনইনস্টল করে দিবা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ধাপগুলো যেগুলো ফলো করতে হয় একটা সফটওয়্যার আনইনস্টল করার সময়। ভাইয়া এখন যেই কথাগুলো তোমাকে বললো এইগুলোই বা যেই কাজগুলো তোমার সামনে এখন ভাইয়া করলো, এই জিনিসগুলোই এখানে পয়েন্ট আকারে তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। এর মধ্যে থেকে এই প্রথম পয়েন্টটা ভাইয়া অনেক ইম্পর্টেন্ট, এটা অলরেডি পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে। তো আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু তোমাকে মার্ক করে দিব, ঠিক আছে, ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাকে মার্ক করে দিব, ওকে ঠিক আছে। সো আমরা এই পর্যন্ত দেখলাম যে কিভাবে সফটওয়্যার আনইনস্টল করা যায়, ঠিক আছে। আমি একটু সামনে যাই, ওকে। তবে সফটওয়্যার আনইনস্টল করার ক্ষেত্রে তোমাকে সতর্ক থাকতে হবে, ঠিক আছে, যে তুমি যদি একটা সফটওয়্যার ভুলক্রমে আনইনস্টল করে ফেলো তখন তোমাকে কিন্তু আবার ইনস্টল করতে হবে, ঠিক আছে। সো আনইনস্টল করার আগে একটু সতর্ক হয়েও যে আসলেই আনইনস্টল করা লাগবে কিনা, নাহলে কিন্তু আনইনস্টল একবার হয়ে গেলে কিন্তু আবার ইনস্টল করতে হবে, ঠিক আছে। সেই যে একটু কেয়ারফুল থেকে আনইনস্টল করতে হবে। আচ্ছা, এইবার দেখবো হচ্ছে আমরা যে কিভাবে একটা সফটওয়্যারকে ডিলিট করা যায়। এই যে সফটওয়্যার ডিলিট করা, তোমাদের অনেকেরই এরকম একটা ধারণা থাকে, তোমরা একটু আমাকে জানাও তো যে কাদের এরকম ধারণা ছিল। অনেকে আমরা মনে করি যে
সফটওয়্যার আনইনস্টল করা আর সফটওয়্যার ডিলিট করা বোধহয় একই জিনিস। আমরা কারা কারা এরকম ধারণা রাখি একটু আমাকে জানাও তো, আমার সাথে একটু শেয়ার করো তো, বা আগে রাখতা। এই যে এখনো অনেকেরই ধারণা আছে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, বা অনেকের আগে ছিল। ওকে, হ্যাঁ এটা থাকতেই পারে, এটা আমারও এক সময় ছিল, আমার কাছে মনে হতো যে আনইনস্টল করলেই তো আসলে ডিলিট হয়ে যায়। আচ্ছা, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই, আমি ক্লিয়ার করি ভাইয়া। সফটওয়্যার আনইনস্টল করা আর সফটওয়্যার ডিলিট করা দুইটা দুই জিনিস, দুইটা এক না, দুইটা ডিফারেন্ট। সফটওয়্যার আনইনস্টল করা বলতে যেটা বোঝায় যে তোমার সফটওয়্যারটাকে তুমি হচ্ছে আর কার্যক্ষম রাখতেছো না, ঠিক আছে, মানে তুমি চাইলে এখন আনইনস্টল করার পর তুমি চাইলেই সফটওয়্যারটাকে রান করতে পারবা না, এই অবস্থায় নিয়ে যাচ্ছ। কিন্তু আনইনস্টল করার পর কিন্তু চাইলে আবার ইনস্টল করা যায়, এটা মাথায় রেখো। একবার আনইনস্টল করে ফেলছো, তুমি চাইলে আবার ইনস্টল করতে পারবা যদি তোমার কাছে সফটওয়্যারটা নামানো থাকে, সফটওয়্যার ফাইলটা যদি তোমার কাছে নামানো থাকে, তুমি চাইলে আবার ইনস্টল করতে পারবা। ডিলিট কিন্তু ডিফারেন্ট। ডিলিট অর্থ হচ্ছে যে তুমি সফটওয়্যার ডিলিট করলে ওই সফটওয়্যার রিলেটেড যা ফাইল আছে, সফটওয়্যারের বাপ দাদা 14 গোষ্ঠী সব মুছে যাবে, একদম তোমার কম্পিউটার থেকে গায়েব। সো ডিলিট মানে হচ্ছে একদম মুছে ফেলা। সো দুইটা কিন্তু ডিফারেন্ট। ডিলিট মানে একদম ইরেজ করে ফেলা। সো আমরা যদি চাই যে আমাদের কোন একটা সফটওয়্যার আর লাগবে না, ওইটা শেষ, ওইটা ইউজ করা শেষ, হ্যাঁ, ধরো যে কোন একটা গেম আমরা নামাইছিলাম, গেমটা ইনস্টল করছি, গেমটা খেলছি, গেম ওভার, এখন আমাদের এই গেম আর তো খেলার দরকার নাই, ঠিক আছে, যদি ধরো ওটা মাল্টিপ্লেয়ার বা অনলাইন না হয়, অফলাইন গেম যদি হয়, তাহলে ওটা তো আর মানে সিঙ্গেল প্লেয়ার অফলাইন গেম হলে তো আর খেলার দরকার নাই, তাই না, একবার গেম ওভার করছি শেষ। সো আমরা তখন কি করব, ওটা ডিলিট করে দিব না? ডিলিট না করলে কি হবে, তোমার হার্ড ডিস্কের জায়গা নষ্ট হবে শুধু শুধু। সো এটা তো তুমি চাইবা না। সো আমরা কোনো একটা অপ্রয়োজনীয় সফটওয়্যারকে কি করব, ইউজ ইউজ করার পরে ওটা যখন অপ্রয়োজনীয় হয়ে যাবে ওটাকে আমরা ডিলিট করে দিব। সো ডিলিট করলে একদম সব ওই সফটওয়্যার রিলেটেড যত ফাইল আছে সব কম্পিউটার থেকে ধুয়ে মুছে যাবে। হ্যাঁ, সো আমরা হচ্ছে এখন এই জিনিসটাই দেখবো, একদম প্র্যাকটিক্যালি দেখাবো ভাইয়া, খুবই সহজ। আমার সাথে একটু থাইকো, ফলো করার ট্রাই করে, তাহলে বুঝে যাবা যে কিভাবে একটা সফটওয়্যারকে ডিলিট করতে হয়। হ্যাঁ, সবাই একটু, হ্যাঁ, পরে আবার ডাউনলোড করতে পারবা যদি লাগে, বা চাইলে ব্যাকআপও রাখা যায়, এটাও দেখাবো কিভাবে করা যায়। ওকে, সো তুমি যদি কোনো একটা সফটওয়্যার ডিলিট করতে যাও, ডিলিট করতে চাইলে তোমার প্রথম যে ধাপটা হবে সেটা হচ্ছে তোমার যে কিবোর্ড আছে, এই কিবোর্ডের দুইটা বাটন একসাথে চাপতে হবে। এই যে তোমার কিবোর্ডের উইন্ডোজ বাটন আর হচ্ছে তোমার কিবোর্ডের আর বাটন, এই দুইটাকে যদি একসাথে চাপো তাহলে এই দেখো কি হয়, উইন্ডোজ আর আর বাটনকে যদি একসাথে চাপো তাহলে এই যে রান কমান্ড অ্যাক্টিভেট হবে। এই দেখো রান কমান্ড, এটাকে বলা হয় রান কমান্ড। এখান থেকে আমি যে কোনো সফটওয়্যার যে কোনো ফাইল ওপেন করতে পারি এই রান কমান্ড থেকে। তো এই রান কমান্ডটা ওপেন করার জন্য কিবোর্ডের উইন্ডোজ বাটন আর হচ্ছে আর একসাথে চাপতে হবে, ঠিক আছে। এরপর এর ভেতরে যে বক্সটা আছে এখানে লিখবা যে কমান্ডটা, সেটা হচ্ছে এই যে রেজেডিট। রেজেডিট হচ্ছে রেজিস্ট্রি এডিটরের শর্ট ফর্ম। রেজেডিট হচ্ছে রেজিস্ট্রি এডিটরের শর্ট ফর্ম। তো তুমি এই বক্সের ভেতরে লিখবা হচ্ছে রেজেডিট, ঠিক আছে, তারপর ওকে দিবা। এই দেখো আমাকে এখন পারমিশন চাচ্ছে যে আমি কি, এই যে রেজিস্ট্রি এডিটর, রেজিস্ট্রি এডিটর মানে ওই যে রেজিস্ট্রি ফাইল যেটার কথা বলছিলাম, সব কিছু থাকে রেজিস্ট্রি ফাইল। তো আমাকে আমার কাছে জানতে যাচ্ছে যে আমি রেজিস্ট্রি ফাইল কি ওপেন করতে চাই, আমি দিলাম হ্যাঁ ওপেন করতে চাই। এই দেখো আমার এখানে দেখতে পারতেছো রেজিস্ট্রি ফাইলের যে ইন্টারফেসটা সেটা চলে আসছে, মানে রেজিস্ট্রি ফাইল সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে কোনো একটা সফটওয়্যার চাইলে ডিলিট করে দিতে পারবো। কেন? কারণ রেজিস্ট্রি ফাইলের ভেতরে কিন্তু সব ইনফরমেশন আছে। হ্যাঁ, সো আমরা এখন ডিলিট করার আগে শুরুতে যেই কাজটা করব সেটা হচ্ছে একটা ব্যাকআপ রেখে দিব। ব্যাকআপটা কেন প্রয়োজন খেয়াল করো, যে যদি কখনো এরকম হয় যে তুমি একটা সফটওয়্যার ডিলিট করেইছো, কিন্তু ডিলিট করার পরেই মনে হয়েছে তোমার ইস ভুল হয়ে গেল, আর একটু পরে যদি ডিলিট করতাম ভালো হতো, সফটওয়্যারটা তো আর একটু লাগবে আমার কাজের জন্য, ঠিক আছে, এরকম যদি মনে হয় যে সফটওয়্যারটা আর একটু থাকলে ভালো হতো, তো তখন তুমি তোমার এই যে ভুলটাকে কিভাবে সংশোধন করতে পারো, বা কিভাবে চাইলে তুমি হচ্ছে আনডু করতে পারো তোমার এই
ডিলিট করার কাজটাকে। তো তার জন্যই যেটা করা হয় সেটা হচ্ছে কোনো একটা সফটওয়্যার ডিলিট করার আগে একটা ব্যাকআপ রাখা হয়, যেন পরবর্তীতে তোমার যদি মনে হয় যে ডিলিট তো করাটা ঠিক হয় নাই, আমার আবার লাগবে, তখন তুমি যেন আনডু করতে পারো বা ব্যাকআপ থেকে যেন জিনিসটাকে আবার ইউজ করতে পারো। এই জন্য রেজিস্ট্রি ফাইলের একটা ব্যাকআপ রাখা হয়। সো ব্যাকআপটা কিভাবে রাখতে হয় দেখো, এই যে তুমি ফাইল অপশনে যাবো, এই দেখো রেজিস্ট্রি ফাইলের ভেতরে অনেকগুলো অপশন আছে উপরে, তার মধ্যে থেকে এই যে ফাইল, এখানে যাব আমরা। ফাইলে গেলে গেলে তুমি এখানে অনেকগুলো অপশন পাবা, তার মধ্যে তুমি যাবা হচ্ছে এই যে এক্সপোর্টে। তো এক্সপোর্টে যদি তুমি যাও তাহলে এখানে তুমি হচ্ছে তোমার ব্যাকআপটা সেভ করতে পারবা, ব্যাকআপ ফাইলটা। ব্যাকআপ ফাইলটা, সো ব্যাকআপ ফাইলটাকে আমি কোথায় সেভ করব, আমি হচ্ছে আমার হার্ড ডিস্কের সি ড্রাইভে ধরো সেভ করব। তাহলে সি ড্রাইভে চলে গেলাম, তারপর তোমার ব্যাকআপ ফাইলের একটা নাম দাও। এই যে আমি আগেই একটা ব্যাকআপ ফাইল ক্রিয়েট করে রাখছিলাম, আমি এটাকে ডিলিট করে দিই, নতুন করে বানাই। আচ্ছা, এই যে ডিলিট করে দিয়েছি। দেখো আমার ফাইলের একটা নাম দিছি, নামটা দিছি হচ্ছে রেজ ব্যাকআপ। তোমরা চাইলে যে কোনো নাম দিতে পারো। তো এটা দিয়ে এখন যদি সেভ দেই, তাহলে খেয়াল করো এখন আমি যদি সি ড্রাইভের ভেতরে ঢুকি, এই দেখো দেখতে পাচ্ছ এই যে আমার এখানে রেজ ব্যাকআপ নামের একটা ফাইল চলে আসছে। এই ফাইলটা হচ্ছে রেজিস্ট্রির একটা ব্যাকআপ, মানে যদি কখনো আমার ডিলিট করার পরে মনে হয় যে আমি আবার আগের অবস্থায় যাব বা আনডু করব, বা সফটওয়্যারটা আমার ইউজ করা প্রয়োজন, ডিলিট করার পরে যদি এটা মনে হয়, তাহলে এই যে ব্যাকআপ ফাইলটা ওপেন করলেই হয়ে যাবে। এই কারণে একটা ব্যাকআপ রাখা ভালো। তো এইভাবে ব্যাকআপ রাখতে হয়, সবাই বুঝছো না? যে রেজিস্ট্রি এডিটরের ভেতরে ফাইল অপশনে গিয়ে এক্সপোর্টে গেলেই আমরা ব্যাকআপ সেভ করে রাখতে পারবো আমাদের কম্পিউটারে। আচ্ছা, এখন ধরো ব্যাকআপ রেখে দিছি, এখন আমরা নিশ্চিন্তে আমাদের সফটওয়্যারটা ডিলিট করতে পারি, কারণ আমাদের তো ব্যাকআপ আছেই। তো ডিলিট করার জন্য তুমি কই যাবা, দেখো ডিলিট করার জন্য তুমি যাবা হচ্ছে এই যে এডিট অপশনে গিয়ে তুমি এই যে এডিট অপশনে গিয়ে তুমি এই যে ফাইন্ড অপশনে যাবা। ফাইন্ড অপশনে গেলে দেখবে একটা বক্স আসছে, এই বক্সের ভেতরে তুমি যেই সফটওয়্যারটা ডিলিট করতে চাও ওই সফটওয়্যারটার নাম দিয়ে দিবা। সো আমি যদি এখন সুন্দর মতো একটা নাম দেই, ধরো আমি যে এই সফটওয়্যারটা, এটা আমাদের ওই যে ছিল যেটা আমরা আনইনস্টলও করতে চাইছিলাম, এই যে কোড ব্লকস, এই একটা সফটওয়্যার যেটা আমার কম্পিউটারে আছে, এই সফটওয়্যারটাকে আমি ডিলিট করতে চাই। সো এইটাকে আমি খুঁজে বের করতে চাই রেজিস্ট্রির ফাইলের ভেতরে কোথায় আছে এই ফাইল, এই সফটওয়্যার রিলেটেড ফাইল, সেটাকে আগে শুরুতে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার জন্য দেখো আমি এই যে ফাইন্ড বক্সের ভেতরে নামটা দিলাম। এখন আমি যে ফাইন্ড নেক্সট যদি দেই, তাহলে যেটা হবে এই সফটওয়্যার রিলেটেড যত ফাইল আছে সবগুলো আমাকে শো করবে। এই দেখো শো করতেছে, দেখছো আমার কোড ব্লকস, এই সফটওয়্যার রিলেটেড যত ফাইল আছে রেজিস্ট্রির ভেতরে সব এখানে যে সিরিয়ালি দেখাইতেছে। তো এইগুলাকে যদি আমি ডিলিট করে দিই, আমার এই সফটওয়্যারটা একদম কম্পিউটার থেকে গায়েব হয়ে যাবে। ঠিক আছে, এখন তুমি চাইলে ভাইয়া একটা একটা করে ধরে ডিলিট করতে পারো এইভাবে। এই যে কোনো একটাকে সিলেক্ট করলা, মাউসের রাইট বাটন ক্লিক করলা, এরপরে এই যে ডিলিট করে দিবা। এখানে কোনো একটা ফাইল সিলেক্ট করলা, মাউসের রাইট বাটন ক্লিক করলা, তারপরে এই যে এখান থেকে ডিলিট অপশন ক্লিক করলেই একটা ফাইল ডিলিট হয়ে যাবে। কিন্তু তুমি যদি চাও যে তোমার এই সফটওয়্যার রিলেটেড যতগুলো ফাইল রেজিস্ট্রির ভেতরে আছে সবগুলো একসাথে ডিলিট করবা, তাহলে যেই কাজটা করবা, সবগুলো ফাইল যদি তুমি একসাথে ডিলিট করে দিতে চাও কোন একটা সফটওয়্যার রিলেটেড, তাহলে তুমি তোমার কিবোর্ডের যে F3 ফাংশনাল কি যেটা আছে, এই যে দেখো, দেখছো এই তোমার কিবোর্ডের F3 ফাংশনাল কি যেটা আছে, ওইটা যদি একবার চাপ দাও, তাহলে এই যে এখানে কোড ব্লক সফটওয়্যার রিলেটেড যতগুলো ফাইল দেখতে পারতেছো সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে। একটা একটা করে আর ডিলিট করা লাগবে না, সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে এবং তোমার কাছে জিজ্ঞাসা করবে না। ঠিক আছে, তাহলে এই কাজগুলো করলেই ডিলিশনের কাজ শেষ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এইখানে এই যে এই কথাগুলোই ভাই বলা আছে, যেগুলো আমি বললাম। ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু মার্ক করে দেই। এই যে কিভাবে রান কমান্ড অ্যাক্টিভেট করতে হয় সেটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে। তারপরে হচ্ছে ভাইয়া এই যে আমাদের কোনো সফটওয়্যার রিলেটেড সবগুলো ফাইল রেজিস্ট্রি থেকে একবারে ডিলিট করতে কি চাপতে হয়, এই যে কিবোর্ডের F3, এইটাও পরীক্ষায় আসা কোশ্চেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো যেগুলো ভাইয়া বলছে এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা পরবর্তীতে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ফার্স্ট কুইজ, তোমরা সবাই কোশ্চেনটা পড়ো। আশা করি যারা ক্লাসটা ফলো করছো সবাই কারেক্ট অ্যান্সার দিতে পারবা। কুইজটা পড়ো, আমি পোল লঞ্চ করে দিচ্ছি।
ওকে, আমি পোল লঞ্চ করে দিচ্ছি। হ্যাঁ, ব্যাকআপ ফাইল স্পেস নেয়, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো রাসেল। ঠিক আছে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন সি, হুইচ ইজ কারেক্ট। এই যে ডিলিট করা ফাইল রেজিস্ট্রি সব জায়গা থেকে মুছে ফেলতে কোন বাটন চাপতে হবে? অ্যান্সার ইজ F3। ওকে, ভেরি গুড। ওকে, সো আমি হচ্ছে লিডার বোর্ডটা শেয়ার করতেছি তোমাদের মধ্যে। সাইবা সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। এরপর রাফিন, ফৌজিয়া, রিজওয়ান, আকশা, অয়ন, সালমান, নাজিফা, আলিফ, রাফি এবং আরো অনেকে, তোমাদের সবাইকে কনগ্রেচুলেশনস। ওকে, এরপর তোমাদের জন্য সেকেন্ড কুইজ, এটা দিয়ে আমরা ব্রেক দিব। তোমরা একটু কুইজটা পড়ো, আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি। ওকে, আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি। যাদের পোল আসতে লেট হচ্ছে ইন্টারনেট প্রবলেমের কারণে, তারা চাইলে টিচার ইনবক্সে আমাকে অ্যান্সার জানাতে পারো। ওকে, আমি পোল এন্ড করে দিচ্ছি। তোমাদের মেজরিটি অ্যান্সার দিয়েছে অপশন এ, উইচ ইজ কারেক্ট। জরুরি কাজের কথা কোথায় লেখা থাকে? কোন ফাইলে? রিডমি ফাইলে। অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, আমি একটু লিডার বোর্ডটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। ওকে, তো লিডার বোর্ডে দেখা যাচ্ছে যে রুমান সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। এরপরে আতকুইয়া, এরপরে ফাহমিদা, মুনিম, তাসফিয়া, অর্পণ, নিশাত, নূর, রাহাত, রওনকুল এবং আরো অনেকে, তোমাদের সবাইকে অনেক অনেক কনগ্রেচুলেশনস। ওকে, তো তোমরা সবাই ব্রেক চাচ্ছ, আমি একটা ব্রেক দিয়ে দিই, ছোট একটা ব্রেক দিব, বেশি না, কারণ আমাদের এরপর বাকি অংশটা শেষ করতে হবে। সো এখন বাজে হচ্ছে ভাইয়া, ঘড়িতে, আমার ঘড়িতে বাজে 10টা 6। তোমাদের 10টা 12 পর্যন্ত একটা ব্রেক থাকবে, ঠিক আছে? ওকে, সি ইউ অ্যাগেইন।
ওকে, সবাইকে ব্রেক শেষে আবারও ওয়েলকাম জানাচ্ছি। ঠিক আছে, এখন আমরা একটা ম্যারাথন দৌড় দিব। ঠিক আছে, আমরা একটা না কিছু কোশ্চেন সলভ করব। ঠিক আছে, ওকে, তো চলো শুরু করি। তো খেয়াল করো, এখানে আমাদের প্রথম যে এমসিকিউ কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এরকম যে ডিস্ক ক্লিন আপ ও ডিফ্র্যাগমেন্টার যে কাজটি করে। হ্যাঁ, আমাদের কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, দেখতে হবে যে কোনগুলো কারেক্ট। প্রথম স্টেটমেন্টটা হচ্ছে হার্ড ডিস্কের জায়গা খালি করে। কারেক্ট। কেন কারেক্ট? কারণ খেয়াল করে দেখো, এই যে আমাদের ডিস্ক ক্লিন আপ, এটার কথা যেহেতু বলা আছে, ডিস্ক ক্লিন আপ কিন্তু এই কাজটাই করে। এই যে হার্ড ডিস্কের জায়গা খালি করে। হুম, হার্ড ডিস্কের জায়গা খালি করে কিভাবে? এই যে টেম্পোরারি ফাইল ডিলিট করে। এরপর 2 নম্বর স্টেটমেন্টে বলা আছে মেমোরি থেকে ভাইরাস দূর করে। এইটা তো ভাইয়া ডিস্ক ক্লিন আপ বা ডিফ্র্যাগমেন্টার একটারও কাজ না। এটা কে করে? এটা করে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এটা করে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তাহলে 2 নম্বরটা কিন্তু কারেক্ট না। 3 নম্বরে বলা আছে ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে। হ্যাঁ, এই যে ফাইলগুলো সাজানোর কাজ কে করে? ডিফ্র্যাগমেন্টার। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের কারেক্ট। সো অপশন বি হচ্ছে অ্যান্সার। এরপর খেয়াল করো, আমাদের পরের যে প্রশ্নটা আছে সেখানে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে। অপারেটিং সিস্টেম সাধারণত আমরা সি ড্রাইভে ইনস্টল করি। আমাদের কম্পিউটার কেনার পরপরই আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয় এবং এটাকে সাধারণত আমরা আমাদের হার্ড ডিস্কের সি ড্রাইভে ইনস্টল করি। ঠিক আছে, এর পরের প্রশ্নটা খেয়াল করো ভাইয়া, এখানে বলা হচ্ছে কোন সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হবে। এই দেখো, সফটওয়্যার আনইনস্টল আজকেই মার্ক করে দিছি, বোর্ডের কোশ্চেন, লেটেস্ট গরম গরম আসছে এগুলা। বলো আমাদের কোথায় যেতে হবে? এই যে স্টার্ট বাটন, সেখান থেকে কন্ট্রোল প্যানেল। তাহলে অপশন এ। এরপর দেখো রান কমান্ড সক্রিয় করার জন্য প্রক্রিয়া কোনটি, অর্থাৎ কিবোর্ড শর্টকাট। একটু মনে করে দেখো, আজকে পড়াইছি উইন্ডোজ প্লাস আর, এই দুইটা বাটন একসাথে চাপলে রান কমান্ড অ্যাক্টিভেট হয়ে যায়। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপরে বলা হচ্ছে রেজিস্ট্রি ক্লিন আপ, ওই যে একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা রেজিস্ট্রি ফাইলকে ক্লিন করতে পারি। এই রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করলে কোন ঝামেলা হয়? প্রথম অপশনে বলা হচ্ছে যন্ত্রটি ঠিকভাবে কাজ করে না। হ্যাঁ, কারণ ওই যে তোমার স্লো হয়ে যায়, তোমার কম্পিউটার হচ্ছে স্লো হয়ে যায়, এটা ঠিক আছে। 2 নম্বরে বলতেছে যন্ত্রটি ধীর গতি হয়ে যায়। হ্যাঁ, এই যে ঠিক একই কথা। আর লাস্টেরটা বলা হচ্ছে প্রসেসর নষ্ট হয়ে যায় না, এটা অতিরিক্ত বলে ফেলছে। প্রসেসর নষ্ট হয় না, কোনো ডিভাইস নষ্ট হয় না, তোমার কম্পিউটার হচ্ছে স্লো হয়ে যায়, এইটাই প্রবলেম। কোনো কিছু নষ্ট হয়ে যায় না, জাস্ট স্লো হয়ে যায়, কম্পিউটার স্লো হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, এরপরে দেখো বলা আছে সফটওয়্যার ডিলিট করার জন্য রান কমান্ড চালু করে কি লিখতে হয়। একটু মনে করে দেখো ভাইয়া, আজকেই পড়াইছি সফটওয়্যার ডিলিট করার জন্য প্রথমে রান কমান্ড চালু করতে হয় উইন্ডোজ প্লাস আর। এরপর বক্সের ভিতরে লিখতে হয় রেজেডিট, মানে রেজিস্ট্রি এডিটরের জন্য যেই তোমার শর্ট ফর্মটা। তাহলে অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো আমাদের এখানে বলা হচ্ছে ডিস্ক ক্লিন আপের কাজ কি। ডিস্ক ক্লিন আপ, এইটার কাজ কি? কি করে? ডিস্ক ক্লিন আপ হচ্ছে আমাদের ডিস্ক থেকে টেম্পোরারি এবং আননেসেসারি ফাইল ডিলিট করে ফেলে। এবং এটা করলে কি হয়? কম্পিউটারের কাজের গতি বাড়ে, ফাস্ট হয়, স্মুথ হয়। এরপর দেখো কম্পিউটার সচল ও গতিশীল রাখতে কি করা প্রয়োজন। তুমি যদি 4টা অপশন পড়ো একদম শিওরলি বুঝে যাবা। এই যে এইটা আমাদের রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে যেন রেজিস্ট্রি ফাইল ক্লিন রাখতে পারি। তাহলে কম্পিউটার সচল গতিশীল থাকবে, স্মুথ থাকবে। যেখানেই টেম্পোরারি ফাইল ওখানেই কি করতে হবে? ক্লিন আপ চালাইতে হবে, মানে তোমার পরিষ্কার করতে হবে। এরপর দেখো এখানে বলা হচ্ছে কম্পিউটারে সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়। একদম প্রথমেই আমাদের কম্পিউটারের যে ম্যানেজার তাকে আনতে হবে, অর্থাৎ অপারেটিং সিস্টেমকে ইনস্টল করতে হবে সর্বপ্রথম, তারপরে বাদ বাকি সফটওয়্যার। ওকে, সো আমরা এখন আসছি হচ্ছে আমাদের ক্লাসের লাস্ট পার্টে, যেটা হচ্ছে তোমার ট্রাবল শুটিং।
সো ট্রাবল শুটিং বেসিক্যালি হচ্ছে যে তোমার কম্পিউটার ডিভাইসে যদি কোনো প্রবলেম হয় সেটা খুঁজে বের করতে পারা, অর্থাৎ কোথায় প্রবলেম হয়েছে এবং সেটা সমাধান করার জন্য প্রাথমিক কিছু পদক্ষেপ নেওয়া, এটাকেই বলা হয় ট্রাবল শুটিং। ওই যে আমরা ছোটবেলায় এরকম করছি না অনেকেই, যে দেখা যেত যে আমাদের টিভি নষ্ট হয়ে গেছে, টিভিকে জোরে 2-3টা বাড়ি মারছি লাঠি দিয়ে, দেখা গেছে আবার ঠিক হয়ে গেছে, এরকম করছি না বলো? তারপরে আমাদের এই যে টিভি বা এসির যে রিমোট গুলো আছে, দেখবা টিভির রিমোট চলেই হচ্ছে মাইরের উপরে, দেখবা যে টিভি রিমোট কাজ করতেছে না, 2-3বার বাড়ি মারবা, থাপ্পড় মারবা, এই যে আবার কাজ করতেছে, খেয়াল করছো না? তো এইটাই হচ্ছে তোমার শুদ্ধ ভাষায় সুন্দর ভাষায় বললে ট্রাবল শুটিং, যে তোমার ডিভাইসের প্রবলেম আইডেন্টিফাই করা এবং তারপর ওই প্রবলেম সমাধানের জন্য কিছু পদক্ষেপ নেওয়া। হ্যাঁ, এক্স্যাক্টলি এইটাই। হ্যাঁ, অনেকেই করছো, হ্যাঁ বলতেছো মায়ের উপরে ওষুধ নেই। হ্যাঁ, সো এটাই হচ্ছে ট্রাবল শুটিং, ঠিক আছে? আমরা এখন এরকম কিছু ট্রাবল শুটিং সম্পর্কে জানবো, এবং কি কি করা উচিত আমাদের এই প্রবলেমগুলো ফেস করলে সেগুলো জানবো, ঠিক আছে? তাহলে চলো আমরা একটা একটা করে শুরু করি। তো আমরা একটা করে প্রবলেম দেখবো এবং সেগুলোর সমাধান কি হতে পারে, প্রাথমিক সমাধান, সেটাও দেখবো। সো প্রথম যে প্রবলেমটা বলা আছে, আচ্ছা তোমাদের বইয়ে টোটাল 16টা এরকম পয়েন্ট দেওয়া আছে বা 16টা প্রবলেম নিয়ে ডিসকাস করা আছে, সবগুলো ইম্পর্টেন্ট না, যেইগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্ক করে দিব, ঠিক আছে? ওগুলো বেশি করে পড়বা। আচ্ছা, প্রথম যে প্রবলেমটা, এটা বলা আছে সিস্টেম চালু হচ্ছে না। সিস্টেম বলতে তোমার কম্পিউটার চালু হচ্ছে না। তাহলে কি করতে হবে? কম্পিউটার চালু না হলে তোমার পাওয়ার কেবলের সংযোগ লুজ কিনা, মানে মেইন পাওয়ার কেবলের সংযোগ লুজ কিনা, মানে ঢিলা কিনা, ওইটা দেখতে হবে। অনেক সময় লুজ থাকলে পাওয়ার পায় না। হ্যাঁ, তারপর মেইন বোর্ড এটা কোথায় আছে? যে কম্পিউটারের কেসিং এর ভেতরে, তোমার কেসিং এর ভেতরে একটা পাওয়ার বোর্ড আছে, তো ওইখানে পাওয়ার আসছে কিনা এটা দেখতে হবে, ঠিক আছে? তারপরে মেইন বোর্ডে যদি পাওয়ার না আসে তাহলে পাওয়ার সাপ্লাই ইউনিট চেঞ্জ করতে হবে। এই সব জিনিস, এই যে পাওয়ার সাপ্লাই ইউনিট, এগুলো থাকে কোথায়? এগুলো থাকে হচ্ছে কেসিং এর ভেতরে। এই জিনিসগুলো তোমাদেরকে আমি একটু একদম চোখের সামনে দেখাতে চাই, ঠিক আছে? যে আসলে কম্পিউটারের পার্টগুলো কোনটা কোথায় থাকে এবং কোনটা দেখতে কিরকম, তোমাদেরকে একদম লাইভ 3D তে দেখাবো। হ্যাঁ, সো এরকম এক্সপিরিয়েন্স হয়তো তোমরা আগে করো নাই, সো আমি তোমাদেরকে জিনিসগুলো একদম চোখের সামনে দেখাতে চাই, এই কারণেই এই আয়োজন। তাহলে চলো আমরা একদম লাইভ দেখবো, ঠিক আছে? আমি আগে বানায় রাখছিলাম কিছু জিনিস, এগুলো একটু রিমুভ করি। এই দেখো, তোমরাও চাইলে এখানে তোমাদের পিসি বিল্ড করতে পারো, পিসি বানাইতে পারো, দেখতে পারো কোন কোন জিনিস লাগাইলে কিরকম হয়। আচ্ছা, প্রথমেই দেখো আমি একটা কেসিং লাগাবো। হ্যাঁ, কেসিং মানে যার ভেতরে আমাদের মেইন জিনিসপত্রগুলো থাকে আমাদের কম্পিউটারের। তো আমি একটা কেসিং লাগাইতেছি, সবচেয়ে সুন্দর কেসিং তো এটাই দেখতে মনে হচ্ছে, এটা লাগাইতে না, এইটা হচ্ছে আমরা নিয়ে আসি। তো খেয়াল করো, এই যে এইটা হচ্ছে কম্পিউটারের কেসিং। এই দেখো, দেখতে পারতেছো? এই দেখো, এটা হচ্ছে কম্পিউটারের কেসিং। এই যে এইগুলো হচ্ছে ভাইয়া কুলিং ফ্যান, কম্পিউটারের ভেতরটা যেন গরম না হয়ে যায় এই জন্য এই ফ্যানগুলো রাখা হয়। এই ফ্যানগুলো ভেতর থেকে বাতাস বাইরে টেনে নিয়ে আসে, ফলে কম্পিউটারের ভেতরটা ঠান্ডা থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে হিট সিঙ্ক, এই পাশে হিট সিঙ্ক, আর এই যে মাঝখানের যে জায়গাটা দেখতে পারতেছো ভাইয়া, এইখানে হচ্ছে মাদার বোর্ড বসে, এই জায়গায় মাদার বোর্ড বসে। আচ্ছা, ওই যে তোমরা মাত্র কি পড়লা? মাত্র পড়লা ওই যে পাওয়ার সাপ্লাই ইউনিট বা পাওয়ার বোর্ড, এইটা কোথায় থাকে একটু দেখাই। এই দেখো পাওয়ার বোর্ড, এই যে পাওয়ার সাপ্লাই, এটা একটু অ্যাড করে দেখাই। ধরো কোন পাওয়ার সাপ্লাইটা অ্যাড করবো, এটা করি, এটা অ্যাড করি। এই দেখো, এই যে খেয়াল করো, এই যে কালো বক্স, এইটা হচ্ছে আমার সেই পাওয়ার সাপ্লাই। সো যদি কখনো তোমার কম্পিউটারে দেখো যে তোমার হচ্ছে কম্পিউটার চালু হচ্ছে না, তখন এই পাওয়ার সাপ্লাই ইউনিটে পাওয়ার পাচ্ছে কিনা এটা একটু চেক করে দেখতে পারো, ঠিক আছে? যদি এক্সপার্ট হও আর কি, তাহলে এই জিনিসগুলো একটু চেক করে দেখতে পারো, কারণ অনেক সময় পাওয়ার সাপ্লাই ইউনিটে পাওয়ার না পাইলে কিন্তু এরকম ঝামেলা হয়, বুঝতে পারছো? এই জায়গাটা, এই যে পাওয়ার সাপ্লাই ইউনিট। ওকে, তাহলে আমরা ফার্স্ট প্রবলেমটা দেখলাম এবং একদম চোখের সামনে বোঝার চেষ্টা করলাম। হুম, তাহলে চলো এবার হচ্ছে, আচ্ছা আমি একটু লিখে দিই। হ্যাঁ, আমি একটু লিখে দিই।
জিনিসটা, তাহলে তোমাদের ভালো মনে থাকবে। আমি একটু তোমাদেরকে লিখে দিই যে কোনটা কি। এই যে এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে সেই পাওয়ার সাপ্লাই ইউনিট। হুম, ওকে, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এই যে প্রবলেম নাম্বার ওয়ানটা আমরা দেখলাম। ঠিক আছে, এরপরে আসো, প্রবলেম নাম্বার ওয়ান শেষ। 2 নম্বরে বলতেছে সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যায় না। সিস্টেম চলতেছে মানে কম্পিউটার চলতেছে, বাট মনিটরে কিছু দেখতে পাচ্ছি না। এইটা ইম্পর্টেন্ট, এটা একটু আমি মার্ক করি, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তো এইখানে দেখো আমাদের সমাধানগুলো কি বলা হচ্ছে, একটু বোঝার চেষ্টা করো, পড়ো। এখানে সমাধানগুলো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার প্রথমে সিস্টেম থেকে পাওয়ার কেবলটা খুলে ফেলতে হবে। পাওয়ার কেবলটা খুলে ফেলতে হবে, কারণ সিস্টেম তোমার বন্ধ করতে হবে, অর্থাৎ কম্পিউটার বন্ধ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্টেপ। এরপর মোস্ট লাইকলি র্যামে কোনো প্রবলেম আছে। র্যামে কোনো প্রবলেম আছে। র্যাম মানে হচ্ছে তোমার একটা মেমোরি ডিভাইস। আমি একটু লিখে দিই, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। র্যাম এইটা হচ্ছে ভাইয়া একটা মেমোরি ডিভাইস। তুমি যখন তোমার অন করো, তোমার গেম অন করো বা কোনো একটা সফটওয়্যার অন করো, তখন ওইটা হার্ড ডিস্কে থাকে পার্মানেন্টলি, হার্ড ডিস্ক থেকে হচ্ছে র্যামে আসে, তারপরেই হচ্ছে গেমটা চালু হয়। তো এই যে র্যাম হচ্ছে একটা মেমোরি, এটার ফুল ফর্মটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। হুম, তো এইটা হচ্ছে আমাদের র্যামের ফুল ফর্ম। ঠিক আছে, সো র্যামে যদি কোনো প্রবলেম হয় তখন এই ঝামেলা হইতে পারে। তো তোমরা কি করবা, প্রথমে হচ্ছে কম্পিউটার অফ করবা, কেসিং খুলবা, কেসিং থেকে র্যামটাকে আলাদা করবা, র্যামটাকে মেমোরি স্লট থেকে আলাদা করবা। এরপরে ওই জায়গাটা একটু ঘষে পরিষ্কার করবা যে জায়গায় র্যাম লাগানো থাকে। তারপরে হচ্ছে তোমার একটু ব্রাশ দিয়ে ভালো মতো র্যাম স্লট পরিষ্কার করবা। ঠিক আছে, করে টোরে তারপরে র্যাম আবার লাগাবা। লাগানোর পর তুমি আবার দেখবা যে চলতেছে কিনা। এখন তুমি র্যাম লাগানোর পর কম্পিউটার চালু করলে যদি বিপ সাউন্ড শুনতে পাও, এই যে বিপ সাউন্ড, তাহলে বোঝা যাবে যে র্যামে প্রবলেম আছে। কম্পিউটার তুমি হচ্ছে র্যাম ছাড়া চালু করলে যদি হচ্ছে বিপ সাউন্ড শুনতে পাও, তাহলে বুঝবা যে তোমার র্যামে কোনো প্রবলেম আছে। ঠিক আছে, র্যামে কোনো প্রবলেম আছে। সো এইভাবে তখন র্যামের প্রবলেম ডিটেক্ট করতে পারবো আমরা, এবং র্যাম আইদার চেঞ্জ করতে হবে নষ্ট হয়ে গেলে টেলে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের এই প্রবলেমের প্রাইমারি সলিউশন। আচ্ছা, তোমাদেরকে একটু র্যামটা দেখাই, কোথায় র্যাম থাকে এবং র্যাম দেখতে কিরকম হয় এটা একটু দেখাই। হ্যাঁ, এই যে আমি এখানে র্যাম অ্যাড করে নিচ্ছি, আমার কম্পিউটার সেটআপে এখানে র্যাম অ্যাড করে নিচ্ছি। ধরো কোনটা অ্যাড করব, এটা অ্যাড করি না, এটা অ্যাড করব। আচ্ছা, র্যাম অ্যাড করার আগে মাদারবোর্ড অ্যাড করতে হবে, কারণ এই যে মাদারবোর্ড অ্যাড না করে র্যাম অ্যাড করতেছি, কারণ র্যাম থাকবেই তো মাদারবোর্ডের উপরে। তো আমি মাদারবোর্ডটা শুরুতে অ্যাড করি। ওকে, সো মাদারবোর্ড নিচ্ছি হচ্ছে, কোনটা নিব, মাদারবোর্ড এইটা নেই, তাহলে এই মাদারবোর্ডটা আমরা নিলাম। মাদারবোর্ডে হচ্ছে আমাদের মেইন মেইন কম্পোনেন্ট গুলো থাকে। এই দেখো মাদারবোর্ডটা আসতেছে, এই যে এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড, দেখতে পারছো? এই হচ্ছে মাদারবোর্ড। দেখো মাদারবোর্ডের মাঝখানের এই জায়গাটাতে দেখতে পারতেছো না, এইখানে হচ্ছে আমাদের প্রসেসর থাকে। প্রসেসর হচ্ছে কম্পিউটারের জন্য ব্রেইনের মতো, আমাদের মানুষের ব্রেইন যেরকম সব সিগন্যাল দেয় বা সব প্রসেসিং করে, কম্পিউটারের জন্য প্রসেসর হচ্ছে ওরকম, খুবই ইম্পর্টেন্ট। সেই যে প্রসেসর থাকে হচ্ছে একদম এই যে মাঝখানে, মাদারবোর্ডের মাঝখানে, আর র্যাম থাকে তার পাশে। আমি দেখাচ্ছি, র্যাম ইনস্টল করে দেখাচ্ছি। এই যে আমি র্যাম অ্যাড করব, সো আমি এইটা অ্যাড করি, সাদা কালারের, এটা অ্যাড করলে বোঝা যাবে। তো খেয়াল করি যে র্যাম অ্যাড করছি, এই দেখো, এই দেখো, দেখছো? এই যে এখানে জ্বলতেছে, দেখছো? এইটা হচ্ছে র্যাম, বুঝতে পারছো? এই দেখো, এই এটা হচ্ছে মেমোরি স্লট। এখানে হচ্ছে এই যে মাদারবোর্ডের উপরে এই জায়গাটা ছিল মেমোরি স্লট, এখানে হচ্ছে আমার র্যামটা বসছে। সো যদি কখনো দেখো যে কম্পিউটারের পাওয়ার আসছে বাট হচ্ছে আমার কম্পিউটার কাজ করতেছে না, তখন এই যে র্যামের প্রবলেম, ওই যে বিপ সাউন্ড যদি শুনতে পাও র্যাম ছাড়া অন করলে, তখন বুঝবা যে র্যামের কোনো একটা প্রবলেম আছে। সো তুমি তখন
ই করবা, র্যাম ঠিক করবা, ঠিক আছে। তাহলে এই যে এইখানে কিন্তু এই কথাগুলোই বলা আছে, এই যে আমার যদি এই প্রবলেমটা হয় মোস্টলি র্যামের সমস্যা, ঠিক আছে। সো আমাদের এইভাবে হচ্ছে এই কাজগুলো করে সমস্যাটার সমাধান করা যাবে। আচ্ছা, এরপর খেয়াল করো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের সিস্টেম অর্থাৎ কম্পিউটার যদি অনেক বেশি গরম হয়ে যায় এবং হঠাৎ হঠাৎ যদি বন্ধ হয়ে যায়, হ্যাঁ, তাহলে যেই কাজটা, এটা অত ইম্পর্টেন্ট না, একটু পড়ে নিবা যে এইখানে মেইনলি যেই কাজটা করতে হবে, ভিতরে বেশি গরম হয়ে যাচ্ছে দেখে ডিভাইসগুলো কাজ করতে পারতেছে না, তো তোমার এই যে হিট সিঙ্ক যেটা আছে, ওই যে দেখাইছিলাম হিট সিঙ্ক, ওইটা অনেক সময় ধুলাবালি জমে গেলে ভিতরের থেকে বাতাস বের হইতে পারে না, তো হিট সিঙ্কের ধুলাবালি পরিষ্কার করবা, এগুলো করলে মোটামুটি ঠিক হয়ে যায়। এরপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে কোনরূপ গরম হওয়া ছাড়াই কম্পিউটার কয়েক মিনিট পর পর তোমার শাটডাউন হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে তুমি হচ্ছে মাদারবোর্ডে কোনো ত্রুটিপূর্ণ ক্যাপাসিটর, ক্যাপাসিটর হচ্ছে একটা ডিভাইস, মানে একটা, চিন্তা করতে পারো একটা চিপের মতো, হ্যাঁ, একটা কম্পোনেন্ট, ইলেকট্রিক একটা কম্পোনেন্ট যেটা হচ্ছে মাদারবোর্ডে থাকে, হ্যাঁ, এই জিনিসটা যদি ঝামেলা হয়, এই জিনিসটা যদি ঝামেলা হয় তখন এই প্রবলেম হয়, এটা মাদারবোর্ডে থাকে, মাদারবোর্ডে এই জিনিসটা থাকে, তাহলে এই ত্রুটিপূর্ণ ক্যাপাসিটর আছে কিনা এটা একটু চেক করতে হবে, যদি থাকে চেঞ্জ করতে হবে, এটা টেকনিশিয়ানের সাহায্য নিয়ে করতে হবে। এরপর তোমার হচ্ছে উইন্ডোজ রান করার সময় হ্যাং হয়ে যায় বা আটকে যায়, তো এইটা বেসিক্যালি অনেক সময় হয় যে আপগ্রেডেড অ্যান্টিভাইরাস না থাকলে এই ঝামেলা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে হার্ড ডিস্কের তোমার সি ড্রাইভ যদি ফরম্যাট করা না থাকে তখন হচ্ছে তোমার নতুন করে ফরম্যাট করে উইন্ডোজ আবার ইনস্টল করতে হবে, মানে অপারেটিং সিস্টেম আবার ইনস্টল করতে হবে। অনেক সময় অপারেটিং সিস্টেম ঝামেলা করে, তো তখন তুমি অপারেটিং সিস্টেমটা আবার যদি ইনস্টল করো নতুন করে, তখন এই যে তোমার হ্যাং হওয়ার যে প্রবলেম এটা হচ্ছে চলে যায়, ঠিক আছে। বাট একটা কথা একটু বলে নিচ্ছি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, হ্যাকিং বাদ দেওয়া হয়েছে, একটা কথা একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে তোমার এই কাজগুলো নিজে নিজে না করাই ভালো, ঠিক আছে। এগুলা এক্সপার্টের হেল্প নেওয়াই ভালো, নিজে করতে গিয়ে দেখা যাবে যে যতটুকু প্রবলেম ছিল তার চেয়ে আরো বেশি প্রবলেম অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর কম্পিউটার হ্যাং হয়ে যায়, ঠিক আছে। ডিসপ্লে আসে বাট কম্পিউটার হ্যাং হয়ে যায়। সো এইখানে যেই কাজগুলো করা যেতে পারে, কয়েকটা ধাপে কাজ করতে পারি আমরা। প্রথম ধাপে কম্পিউটারের পাওয়ার অফ করে আমরা হার্ড ডিস্ক, সিডি রম কিংবা ডিভিডির সাথে যুক্ত ডাটা কেবল, মানে আমাদের মাদার বোর্ডের যতগুলো পার্ট আছে সবগুলোর সাথে সবগুলোর যে তারের সংযোগ সেগুলো আমরা খুলে ফেলবো। তারপর আমরা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পরীক্ষা করে দেখবো, র্যাম, এই যে র্যাম, প্রসেসর, পাওয়ার সাপ্লাই, কানেকশন, এই সবগুলো আলাদা আলাদাভাবে চেক করে দেখবো, ঠিক আছে, যে কেন কম্পিউটার হ্যাং হচ্ছে, সবগুলো আলাদা আলাদাভাবে আমরা দেখবো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই কাজগুলো আমরা এখানে করতে পারি, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে কম্পিউটার যদি ঘন ঘন হ্যাং হয় বা রিবুট বা রিস্টার্ট নেয়, তাহলে হচ্ছে এই যে আমাদের কুলিং ফ্যানের সমস্যা, এটা মোস্ট লাইকলি। সো কুলিং ফ্যান তখন ঠিক করতে হবে বা কুলিং ফ্যান পরিষ্কার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা দেখো, এইটা থেকে একবার কোশ্চেন আসছিল, এটা 2 স্টার দিলাম। এটা হচ্ছে যে তোমার কম্পিউটারের মেটাল অংশে যদি আমরা হাত দেই তখন অনেক সময় শক লাগে, এটা অনেকে ফেস করছে আমি জানি, এই যে কম্পিউটারের মেটাল অংশে হাত দিছি আর শক লাগছে। এটা কারণ হচ্ছে যে তোমার কম্পিউটারটা আর্থিং করা নাই, আর্থিং না করা থাকলে এই সমস্যা হয়, ঠিক আছে। তো তখন হচ্ছে তোমার টেকনিশিয়ান ডেকে তারপর বা ইলেকট্রিশিয়ান ডেকে তোমার হচ্ছে কম্পিউটারটাকে আর্থিং করতে হয়, অর্থাৎ গ্রাউন্ডের সাথে একটা কানেকশন দিতে হয়, তাহলে হচ্ছে তোমার কম্পিউটারে হাত দিলে আর শক লাগে না। এরপর 9 নম্বরে, এইটা অনেক অনেক ইম্পর্টেন্ট ভাই, এটা অনেকবার পরীক্ষা আসছে, এইটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, তো এইখানে যেটা বলা আছে, কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না, অথবা বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে তা সেভ হয় না, এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, বায়োস কি? বায়োস হচ্ছে একটা সফটওয়্যার, বায়োস, এটা ফুল ফর্মটা হচ্ছে তোমার বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, বেসিক বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, অর্থাৎ একদম আমাদের কম্পিউটারের সব প্রাইমারি সেট গুলো এখান থেকে করা হয়, হ্যাঁ, মানে আমাদের ধরো কম্পিউটারের মাদার বোর্ডে আমাদের মেমোরি কানেকশন ঠিকমতো আসছে কিনা, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের কিবোর্ড মাউসের কানেকশন আসছে কিনা, সব এইগুলো এখান থেকে চেক করা যায়, যে এটা একটা সফটওয়্যার। সো এই বায়োসের অপশন আমরা চেঞ্জ করতেছি বাট এটা সেভ হইতেছে না, বা কম্পিউটারে যে তারিখ সেভ হচ্ছে না, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এখান থেকে প্রশ্ন আসছে।
তো এইটার জন্য যেই ঝামেলাটা হয় সাধারণত সেটা হচ্ছে যে কম্পিউটারের মাদারবোর্ডে একটা সিমস ব্যাটারি থাকে। সিমস ব্যাটারিটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন এই ঝামেলাগুলো হয়। এই সিমসের ফুল ফর্মটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় আসছে। সিমসের ফুল ফর্ম, সিমসের ফুল ফর্মটা কি দেখো এখান থেকে, এটা হচ্ছে যে তোমার কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে সিমসের ফুল ফর্ম, ঠিক আছে। ওকে, ইনপুট আউটপুট কি? ইনপুট আউটপুট হচ্ছে তোমার ওই যে আমাদের কম্পিউটারের যেই হার্ডওয়্যার গুলো দিয়ে হচ্ছে ইনপুট আউটপুট নেওয়া হয়, লাইক ইনপুট দেওয়ার জন্য আমরা কি ইউজ করি, কিবোর্ড ইউজ করি, মাউস ইউজ করি, হ্যাঁ। আউটপুট দেওয়ার জন্য আমরা মনিটর ইউজ করি। আচ্ছা, এরপর এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে তোমার কম্পিউটারে বুট ডিস্ক ফেইলিয়ার বা হার্ড ডিস্ক নট ফাউন্ড এই মেসেজ দেখায়। তো এটা কখন দেখায়? যখন তোমার হার্ড ডিস্ক ড্রাইভে কোনো সমস্যা থাকে, হার্ড ডিস্কে যদি কোনো প্রবলেম থাকে তখন এই বা হার্ড ডিস্ক যখন কানেকশন পায় না মাদারবোর্ডের সাথে তখন এই ঝামেলাগুলো দেখায়। হার্ড ডিস্ক মাদারবোর্ডের সাথে কানেকশন না পাইলে হার্ড ডিস্ক নট ফাউন্ড এই মেসেজটা দেখায়। আর বুট ডিস্ক এইটা একটা হার্ড ডিস্কের মতোই, এটার ভেতরে হচ্ছে অপারেটিং সিস্টেম রিলেটেড তোমার ইনফরমেশন থাকে। তো তখন তোমাকে যেই কাজটা করতে হবে, হার্ড ডিস্কের সাথে মাদারবোর্ডের কানেকশন ঠিকমতো আছে কিনা সেটা চেক করতে হবে, তারগুলা ঠিকমতো লাগায় লাগায় দেখতে হবে যে কানেকশন পাচ্ছে কিনা। ওকে, সো তোমাদের জন্য এখানে থার্ড কুইজটা আছে। বায়োসের কাজ হচ্ছে ইনপুট আউটপুট সিস্টেম ঠিক করা, মানে আমার কম্পিউটারের কোন ডিভাইস থেকে ইনপুট নিব, কোন ডিভাইসে আউটপুট দিব, এগুলো সেট করা। ওকে, তোমরা কোশ্চেনটা আশা করি সবাই পড়ছো, আমি পোল লঞ্চ করে দিচ্ছি। ওকে, এখনো অনেক অ্যান্সার করা বাকি। পোলটা এন্ড করে দিচ্ছি তাহলে। তো তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন সি, উইচ ইজ কারেক্ট। এখানে বলা হচ্ছে সিমস এর পূর্ণরূপ কি? অপশন সি, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, দ্যাটস ইট, ঠিক আছে। ওকে, আমাদের আর অল্প কয়েকটা আছে, বেশি নাই। তো এইখানে এই যে এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট, যে তোমার যদি কখনো আউট অফ মেমোরি এই মেসেজ দেখায় বা নট এনাফ মেমোরি, তার মানে হচ্ছে তোমার র্যামের স্টোরেজ ফুল। হ্যাঁ, র্যামের স্টোরেজ ফুল। আচ্ছা, আমি লিডার বোর্ড শেয়ার করিনি না। ওকে, লিডার বোর্ডটা শেয়ার করতেছি। লিডার বোর্ডে দেখা যাচ্ছে কুইজ নাম্বার 3-তে রিজওয়ান সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে, এরপর রাবেয়া, ফকরুল, ফাহমিদা, মিনহাজ, তাজিম, রুমান, নুসরাত, এরপর আরেকজন নুসরাত জাহান, নিপুণ, ফাতেমা এবং আরো অনেকে। তোমাদের সবাইকে কনগ্রাচুলেশনস। ওকে, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে তোমার যদি কখনো এই মেসেজ দেখায় কম্পিউটারের মনিটরে, যদি আমাদের এরকম মেসেজ দেখায়, এর মানে হচ্ছে আমাদের র্যামের যে আমাদের কম্পিউটারের র্যামের যে ক্যাপাসিটি সেটা ফুল হয়ে গেছে, এই কারণে এই প্রবলেম দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, নতুন র্যাম লাগাইতে হবে, কারণ অল্প র্যামে তোমার হচ্ছে না। সো নতুন র্যাম অ্যাড করতে হবে, এটাই বলা আছে, মানে টাকা খরচ করতে হবে তোমাকে, বুঝতে পারছো? আচ্ছা, এরপর পরের দুইটা একই রকম, এই যে আমাদের কিবোর্ড কাজ করতেছে না বা মাউস কাজ করতেছে না, তো দুইটার জন্য একই সমস্যা। সেটা হচ্ছে যে তুমি দেখবা যে কিবোর্ড আর মাউসের যে তোমার তারের কানেকশন বা তোমার কেসিং এর যেই পোর্ট গুলাতে হচ্ছে তোমার কিবোর্ড আর মাউসের তার গিয়ে কানেক্টেড হচ্ছে, হ্যাঁ, ওই পোর্ট গুলার কানেকশন তুমি চেক করবা, লাগলে পোর্ট চেঞ্জ করবা, নতুন পোর্টে তার ঢুকাবা। তো দেখবা এইভাবে করলে কিবোর্ড বা মাউসের যে প্রবলেম সেটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এরপরে মনিটরে পাওয়ার নাই, এই জিনিসগুলো অত ইম্পর্টেন্ট না, একটু দেখতে পারো যে মনিটরে পাওয়ার না থাকলে তুমি দেখবা মনিটরে তার ঠিকমতো লাগানো কিনা। আর অনেক সময় এরকম হয় মনিটরে পাওয়ার আছে, এটা আমার সাথে অনেক হইতো ছোটবেলায়, মনিটরে পাওয়ার আছে বাট পর্দায় কোনো ছবি নাই। ওই যে আগে আমি যখন ছোটবেলায় কম্পিউটার ইউজ করছি, সিআরটি মনিটর ছিল, অনেক বড় বড়, পিছনে অনেক মোটা, হ্যাঁ, সিআরটি মনিটর। এখন তো সব
তোমার এলসিডি মনিটর চলে আসছে, বাট আগে একটা সময় হচ্ছে তোমার সিআরটি মনিটর ছিল। তো ওইগুলো দেখা যেত কি, ওই যে নিচে হচ্ছে ব্রাইটনেস কমানোর বাটন থাকতো, ঠিক আছে। তো দেখা যেত ভুলে চাপ লেগে গেছে বা অন্য কেউ হচ্ছে চাপাচাপি করে ওই ব্রাইটনেস একদম জিরো করে দিত। সেটা করলে যেটা হইতো যে আমার কম্পিউটার চলতেছে, বাট আমার কাছে মনে হয়েছে মনিটরে তো কিছুই নাই। তো মনে হতো যে কম্পিউটার নষ্ট হয়ে গেছে, আসলে নষ্ট হয় নাই, মনিটরে জাস্ট হচ্ছে ব্রাইটনেস কমায় দেওয়া, এই কারণে কিছু দেখতে পারতেছি না, ঠিক আছে। এই যে এটাই বলা আছে এখানে, এগুলো একটু দেখো, এগুলো অত ইম্পর্টেন্ট না। আর এই যে প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না, একই কথা, কানেকশন দেখবা, বা অনেক সময় যে প্রিন্টারে কালি থাকে না, হ্যাঁ এইগুলো দেখবা, বা প্রিন্টারে ময়লা জমে যায়, এই ময়লা পরিষ্কার করবা, এই তো এইগুলাই। ওকে, ঠিক আছে। সো আমাদের দুইটা কুইজ দিয়ে হচ্ছে ক্লাস শেষ হয়ে যাবে, আমরা একদম লাস্ট পার্টে আসি। হ্যাঁ, লিকুইড কুলার থাকতে পারে, ঠিক আছে। আর মনিটর কেবল মানে কি? মনিটর কেবল মানে মনিটরের যেই কেবলটা হচ্ছে তোমার ওই যে কেসিং এর একটা পোর্টে গিয়ে কানেক্টেড হয়, ঠিক আছে। ঠিক আছে, তোমরা কুইজটা পড়ো, আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি। পড়ছো পড়ছো পড়ছো? ওকে, পোল লঞ্চ করে দিচ্ছি। পোর্ট কি? যেখানে যে তার ঢুকায়। ঠিক আছে, পোলটা তাহলে এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন ডি, উইচ ইজ কারেক্ট। মাউস কাজ না করলে কোনটা করতে হবে? পোর্ট চেঞ্জ করতে হবে, মানে নতুন পোর্টে লাগাইতে হবে বা পাশের পোর্টে লাগাইতে হবে, ঠিক আছে। ওকে, আমি লিডার বোর্ডটা শেয়ার করতেছি তোমাদের সাথে। আইসি কি? আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, ওই যে চিপ বলি না আমরা, ছোট ছোট ডিভাইস। ওকে, সো লিডার বোর্ডে দেখা যাচ্ছে রিজওয়ান সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে, এরপর ফাহমিদা, রাফিন, ফখরুল, রওনকুল, রোমান, আতকুইয়া, এরপর নিহাল, তিথি, তাসিন, নূর, তনয় এবং আরো অনেকে। তোমাদের সবাইকে অনেক অনেক কনগ্রেচুলেশনস। ওকে, তো আমাদের এখানে একটা বহু নির্বাচনী প্রশ্ন আছে, কম্পিউটারে আউট অফ মেমোরি মেসেজ যদি দেখায় তাহলে কোনটি অধিক ব্যবহার করতে হবে? দ্য অ্যান্সার ইজ র্যাম। র্যাম বাড়াইতে হবে, আউট অফ মেমোরি দেখায় দেখলে র্যাম বাড়াইতে হবে, ঠিক আছে। এরপরে কোনটির সমস্যার কারণে কম্পিউটারের বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে সেভ হয় না? এই যে আমরা দেখেছি সিমস, সিমসে ঝামেলা থাকলে বায়োসের অপশন চেঞ্জ করলেও কোনো কিছু সেভ হয় না। ওকে, দিস ইজ আওয়ার লাস্ট পোল, এটা দিয়ে আজকে ক্লাস শেষ হবে। সবাই একটু সময় নিয়ে পড়ো, সবাইকে সময় দিচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যেই পোল লঞ্চ করে দিব। ওকে, পোল লঞ্চ করে দিচ্ছি। আর্থিং মানে হচ্ছে কেসিং এর সাথে গ্রাউন্ডের কানেকশন দেওয়া। সো এতে করে যেটা হয় যে এক্সেস কারেন্ট গ্রাউন্ডে চলে যায়, সো তোমার শক লাগে না তখন। লিকুইড কুলার ফ্যান কি? বিপ সাউন্ড কিরকম? ওই যে বিপ করে একটা শব্দ হয়। রম কি? রম হচ্ছে রিড অনলি মেমোরি। র্যাম আর রমের মধ্যে পার্থক্য হচ্ছে র্যাম হচ্ছে টেম্পোরারি আর রম হচ্ছে পার্মানেন্ট। র্যাম হচ্ছে যে তুমি কম্পিউটার চালানোর সময় কোনো কিছু যদি র্যামে রাখো বা র্যামে যদি আসে, কম্পিউটার অফ করলে এটা আবার গায়েব হয়ে যাবে, কিন্তু রম হচ্ছে পার্মানেন্ট। বুঝতে পারছো? যারা যারা বাকি আছো দ্রুত অ্যান্সার করে দাও, লাস্ট পোল। সো সবাই পার্টিসিপেট করো, পারা না পারার চেয়েও পার্টিসিপেশনটা জরুরি বেশি। সবাই পজিটিভ ভাইব নিয়ে পার্টিসিপেট করে ফেলো। ঠিক আছে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। মেজরিটি অ্যান্সার দিয়েছে অপশন এ, উইচ ইজ কারেক্ট। এখানে কোশ্চেনটা ছিল সাধারণত কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গিয়ে কিংবা একাধিক প্রোগ্রাম
একসাথে ওপেন করে কাজ করতে গেলে নিচের কোন মেসেজ দেখা যায়? এই যে আউট অফ মেমোরি, আমার র্যাম ওভারলোডেড হয়ে যায়, তখন আউট অফ মেমোরি দেখায়। ওকে, লিডার বোর্ডটা পাবলিশ করতেছি। সুহা সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। এরপর সাবিত, রিজওয়ান, ফাহমিদা, ধ্রুব, রুমান, রাফিন, পারিজাত, শহীব, রাতুল এবং আরো অনেকে, তোমাদের সবাইকে ভাইয়া প্রাণ ঢালা অভিনন্দন, ভালো থাকো সবাই। ওকে, তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা, তো তোমাদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছি তোমাদের আন্তরিক প্রচেষ্টার জন্য। ঠিক আছে, সো আমাদের পরবর্তী ক্লাসগুলো এরকম থাকবে। আমার টার্গেট থাকবে তোমাদেরকে এমনভাবে আইসিটি ক্লাসগুলো করানো যেন তোমরা আইসিটিকে এখান থেকে ভালোবাসতে শিখো, আইসিটি যেন তোমাদের সবচেয়ে পছন্দের সাবজেক্ট হয়, এবং এটা হওয়ার অনেক প্রয়োজনীয়তা আছে, কারণ ইন্টারের আইসিটি অনেকেই বলে যে অনেক ভয়ের একটা সাবজেক্ট। তো তোমাদের জন্য যেন এটা ভয়ের কারণ না হয়, এই কারণে শুরু থেকেই তোমাদের সেরকম ভাবে বেসিক তৈরি করা। ঠিক আছে, তো সবাই পাশে থাকো, সবাই চেষ্টা করবা, হেল্প করবা আমাকে, সো যেন তোমাদের জার্নিটা সুন্দর হয়। হ্যাঁ, ওকে, অনেক রাত হয়ে গেছে, আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।